কেমন আছেন সবাই? একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। গতকালকে কথা দিয়েছিলাম যে প্রতি শুক্র এবং শনিবার ইনশাল্লাহ আমি রাত 9:30টার সময় আমাদের ব্যাংক জব প্রস্তুতির যে প্রোগ্রামগুলো আমাদের আছে, যারা ব্যাংকের জব পাওয়ার জন্য প্রত্যাশা করেন, স্বপ্ন দেখেন, তাদের স্বপ্ন পূরণের সারথি হওয়ার জন্য প্রতি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আমি 9:30টার সময় হাজির হব। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম টার্নিং পয়েন্টের পক্ষ থেকে। সো সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজকের ক্লাসটাই নিব ইনশাল্লাহ। গতকালকে ম্যাথের উপরে ক্লাস নিয়েছিলাম, আজকে ইংলিশের উপরে ক্লাস নিব। কারণ আপনারা সকলেই জানেন ব্যাংক জব মানেই কিন্তু ইংলিশ এবং ম্যাথ, এই দুইটাতে আপনাকে প্রফিশিয়েন্ট হইতে হবে। অন্যগুলো যে গুরুত্বহীন তা আমি বলবো না, অবশ্যই অন্যান্য সাবজেক্টগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু যে সকল ছাত্রছাত্রী ইংলিশ এবং ম্যাথে বেশি প্রফিশিয়েন্ট, যাদের ইংলিশ এবং ম্যাথের উপরে দক্ষতা বেশি, দখলটা বেশি, তারাই কিন্তু জবটা বেশি পায়। ব্যাংক জব দেখা যাচ্ছে তাদের সৌভাগ্যেই বেশি ব্যাংকের চাকরিটা হয়। সেই জন্যই আমরা এই দুইটার উপরেই বেশি এমফাসাইজ করি। সো একটু প্লিজ কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। আমি জাস্ট 100 জনের জন্য ওয়েট করতেছি লাইভে। চলে এসেছে মোহাম্মদ সুমন হুসাইন, আসসালামু আলাইকুম স্যার। ওকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সোনালী শিশির, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বেস্ট টিচার, থ্যাংক ইউ। কেমন আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিয়ার ব্রাদার, হাউ আর ইউ? ফাইন, এবং আশা করি আপনারাও অনেক ভালো আছেন। একটু দ্রুত আমরা একটু কমেন্টস করেন। হ্যাঁ, কে কোথা থেকে বলতেছেন? ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে আসি। অসংখ্য ধন্যবাদ ভাই। দেখা যাচ্ছে অনলাইনে ক্লাস হওয়াটা এটা একটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয়। আমরা অ্যাট আ টাইম পুরো বাংলাদেশকে কাভার করতে পারি, একবারে প্রান্তিক পর্যায়ের স্টুডেন্টদেরকেও সার্ভিস দেওয়া সম্ভব হয়। যেমন আগে যদি আমরা 4 to 5 ইয়ার্স আগেও চিন্তা করি, আমরা শুধু ঢাকা কেন্দ্রিক ছিলাম। দেখা যাচ্ছে প্রান্তিক পর্যায়ের স্টুডেন্টদেরকে ঢাকাতে এসে ক্লাস করতে হতো, কিন্তু অনলাইনে এডুকেশনটা স্প্রেড হওয়াতে, এটা আমরা করোনা প্যান্ডেমিকের একটা আশীর্বাদ বলবো, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা আজকে চিটাগং বলেন, সেই সাতক্ষীরা, যশোর, খুলনা, দ্যাট মিনস একেবারে প্রান্তিক পর্যায় থেকেও কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ঢাকাতে যে সকল শিক্ষক ক্লাস নিত বা যে সকল সার্ভিস প্রোভাইড করা হতো, সেই সকল সার্ভিস এবং শিক্ষকদের ক্লাসই কিন্তু পাচ্ছি। ওকে, গাজীপুর থেকে থ্যাংক ইউ। হ্যাঁ, 130 জন হয়ে গিয়েছে। সো আসি, আমি সাধারণত 1-2 মিনিট ওয়েট করি, কথা বলি, জাস্ট 100 জন লাইভ হওয়ার জন্য। সো আমাদের যেহেতু হয়ে গিয়েছে, লাইভের ক্রস করেছে, সো আমরা ক্লাস শুরু করব। আচ্ছা, সো আমরা একটু আসি। গতকালকে আমরা আগারল ম্যাথের উপরে আমরা ক্লাস কন্ডাক্ট করেছি। দ্যাট মিনস প্রতি শুক্রবারেই 9:30টার সময় আমরা আগারল ম্যাথের উপরে আমরা সেশনগুলো কন্ডাক্ট করব। কারণ আপনারা জানেন আগারল ম্যাথ বুকে অনেক ম্যাথ, এক একটা চ্যাপ্টারে প্রায় 400 থেকে 450 ম্যাথ। ওই 400 থেকে 450 ম্যাথ থেকে কনসাইজ করে আমরা 40 থেকে 50টা ম্যাথে নিয়ে আসবো, যেগুলো করলেই ইনশাল্লাহ আপনারা কভার করবেন। ঠিক একইভাবে আমরা ইংলিশটার কথাও বলবো, কারণ ইংলিশের গুরুত্ব কিন্তু আগে থেকে অনেক বেড়ে গিয়েছে। আপনি যদি লাস্ট 10-10টা এক্সামের কথা চিন্তা করেন, লাস্ট 10টা এক্সামে কিন্তু ইংলিশের প্রতি বেশি এমফাসাইজ করা হচ্ছে। কারণটা কি? 100 মার্ক যে প্রিলির কোশ্চেন, 100টা কোশ্চেন থাকে, এর আগে দেখা গিয়েছে ম্যাথ ছিল 25টা, ইংলিশ থাকতো 20টা কোশ্চেন। কিন্তু এখন কিন্তু ভাইস ভার্সা হয়ে গিয়েছে। এখন দেখা যাচ্ছে ইংলিশে 25টা কোশ্চেন থাকে, ম্যাথে 20টা কোশ্চেন থাকে। সেই জন্য আপনারা যদি জব পেতে চান, ব্যাংকার হইতে চান, ম্যান্ডেটরি কিন্তু আপনাদেরকে এখন ইংলিশে অনেক বেশি প্রফিশিয়েন্ট হইতে হবে, অনেক বেশি শ্রম দিতে হবে। সেই জন্যই আমরা টার্নিং পয়েন্টের পক্ষ থেকে আমরা একটা স্পেশাল সেশন কন্ডাক্ট করব। প্রতি শনিবারে আমরা স্পেশাল সেশন কন্ডাক্ট করব শুধু ইংলিশ প্রস্তুতির জন্য। এখন আমি যদি একটা কথা বলি আপনাদেরকে, দেখেন আমি কিন্তু ইংলিশে সাধারণত অনলাইনে যে বিষয়টা দেখা যায় সেটা হলো, ইংরেজির কোনো প্রস্তুতির কথা আসলেই তারা গ্রামার নিয়ে শুধু আর কি আমরা কথা বলে থাকি, গ্রামারটাকে আমরা বেশি এমফাসাইজ করে থাকি। কিন্তু আপনারা যদি ব্যাংকের কোশ্চেনটা একটু দেখেন, তাহলে আপনারা দেখবেন ব্যাংকে যে 25টা কোশ্চেন হয়, জেনারেলি দেখা যায় এই 25টা কোশ্চেনের মধ্যে মাত্র 8 থেকে 10 বা 7 থেকে 10টা কোশ্চেন গ্রামারের পরে হয়ে থাকে, আর 15 থেকে 17টা বা 18টা কোশ্চেন কিন্তু ভোকাবুলারি বেসড হয়ে থাকে। সেই জন্য আপনি যদি শুধু গ্রামার নিয়ে বেশি দেখা যাচ্ছে শ্রম দিয়ে থাকেন, ভোকাবুলারির প্রতি আপনার গুরুত্বটা কম থাকে, তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত জবটা পাবেন না বা কাঙ্ক্ষিত মার্কটা কিন্তু আপনি পাবেন না। এই জন্য আপনাকে গ্রামারের প্রতি যেমন গুরুত্ব দিতে হবে, সাইড বাই সাইড আপনাকে ভোকাব পাঠের ওপরেও কিন্তু গুরুত্ব দিতে হবে। তারই ধারাবাহিক কথাই আমরা প্রতি শনিবার যে সেশনটা কন্ডাক্ট করব ইংলিশের উপরে, সেখানে কিন্তু আমরা প্রতিদিন আমরা 2টা করে মেটার টাচ করব। একটা ইংলিশের টপিক টাচ করব, আর একটা হলো ইংলিশের গ্রামারের টপিক টাচ করব, আর একটা ভোকাবুলারি বা ভার্বাল অ্যাবিলিটির এর একটা পোরশন আমরা টাচ করব, যাতে আমাদের প্রস্তুতিটা খুব গোছালো হয়। এবং ইনশাল্লাহ আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, টার্নিং পয়েন্টের সাথে যদি টার্নিং পয়েন্টের পেজে থাকেন, আপনারা ফ্রাইডে, স্যাটারডে এবং অন্যান্য দিনগুলোতে যে সেশনগুলো হয়, এগুলো যদি আপনারা গুরুত্বের সাথে করেন, তাহলে কিন্তু
কিন্তু আপনারা অনেক ভালো আউটপুট পাবেন। আর যদি আপনাদের পসিবল হয় তাহলে খুব আমাদের ফিটা অনেক কম নেওয়া হয়, অনলাইন কোর্স ফিটা অনেক কম, আপনারা অনলাইন কোর্সটা করতে পারেন। দেখবেন আপনাদের ব্যাংক জব যদি আপনাদের স্বপ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা টার্নিং পয়েন্টের অনলাইন কোর্সটা করতে পারেন, কারণ এই কোর্সটা যদি আপনি শেষ করেন আমি বলতে পারি 4 মাস থেকে 4.5 মাসের মধ্যে আপনার ব্যাংকের একটা গোছালো প্রস্তুতি হয়ে যাবে। সো আর কথা না বলি, আমি এখন ক্লাস শুরু করব। গতকাল ক্লাসের পিডিএফটা পাইনি স্যার, ওকে পিডিএফটা ফুল পিডিএফটা আমি দিয়ে দিতে বলবো ওকে। কালকে তো প্রায় 12টা বেজে গিয়েছিল, চলে গিয়েছিল। স্যার চাকরির আবেদনের মায়ের নাম ভুল হলে করণীয় কি? পরবর্তীতে এডিট করে নেবেন। ওকে গুড ইভিনিং স্যার, গতকালের পিডিএফটা ওকে, পিডিএফটা গতকালের ক্লাসটা কেমন হয়েছে? পিডিএফটা সবার ডিমান্ড আছে, ওকে তুমি পিডিএফটা দিয়ে দিও, হ্যাঁ ওই গতকাল আগামী মানে নেক্সট দিন দিয়ে দিও ওর কাছ থেকে এনে। আচ্ছা ম্যান অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আর কথা না বলি, 200 হয়ে গিয়েছে। এখন আসেন, এবার আসেন আমি একটু চলে যাই আমার টপিকে। আমি গ্রামারের যে টপিকটা আজকে আলোচনা করব সেটা হলো ডিগ্রি অফ কম্প্যারিজন। আর ভার্বাল অ্যাবিলিটি বা ভোকাব পার্টে যেটা আলোচনা করব সেটা হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এখন আসেন, আমি যেটা বলতে চাই, আপনি যদি গ্রামারের কথা আসেন, সকল কম্পিটিটিভ এক্সামেই কিন্তু গ্রামারের প্রস্তুতি নেওয়া হয়ে থাকে। আপনি যদি প্রাইমারির পরীক্ষা দেন সেটার জন্যও নেয়, বিসিএস এর পরীক্ষা নিলেও ইংলিশের গ্রামার পড়তে হয় ব্যাংকের জন্য। কিন্তু আমরা যেটা বলে থাকি, ব্যাংকের যে গ্রামারটা নামটা হয়তো সেম, ডিগ্রি অফ কম্প্যারিজন, কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট। কারণ ব্যাংকে যে টাইপের কোশ্চেনগুলো আসবে এই টপিক থেকে, দেখা যায় বিসিএসে কিন্তু ওই টাইপের কোশ্চেন আসে না, অথবা বিসিএসে যত ছোট কোশ্চেন আসে ব্যাংকে কম্পারেটিভলি কিন্তু কোশ্চেনের ভলিউমটা একটু বড় হয়ে থাকে, সাইজটা একটু বড় হয়ে থাকে। কিন্তু তারপরেও আমি বলবো আপনাদেরকে, যদি আপনি আমার ডিগ্রি অফ কম্প্যারিজন ক্লাসটা করেন, ব্যাংক তো কভার হবেই, সেই সাথে সাথে আপনি অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিসিএস বলেন প্রাইমারি বলেন, সবগুলা ইনশাল্লাহ কভার হবে। ওকে তাহলে কথা না বলে আমি চলে যাচ্ছি ডিগ্রি অফ কম্প্যারিজনে। ওকে সো আমরা চলে আসি ডিগ্রি অফ কম্প্যারিজনে। প্রথম যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা আমি ডিরেক্টলি প্রিভিয়াস ইয়ারে যে সকল কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছে আমি সেই সকল কোশ্চেনগুলো এখানে দিয়েছি। আর আজকের যে কোশ্চেনগুলো আছে, আজকের কোর্স ম্যাটেরিয়ালসটা আমি যেখান থেকে নিয়েছি সেটা হলো পিয়ারসন ইংলিশ থেকে নিয়েছি, আমি এক্সামভেটা থেকে নিয়েছি, majortest.com থেকে নিয়েছি। এই কয়েকটা বইয়ের থেকে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে আমি আজকে আমার ম্যাটেরিয়ালসগুলো ডেভেলপ করেছি। সো প্রথমেই চলে আসি, আমি 1 নম্বর কোশ্চেন আর 2 নম্বর কোশ্চেন এটা সলভ করার আগে আপনাদের জাস্ট একটু আমি একটা ধারণা দিই একটা রুল সম্পর্কে। সেটা হলো আমরা কনভার্সন অফ ডিগ্রিটা যখন আমরা সকলেই জানেন, আমি একটু ডিগ্রি নিয়ে একটু কথা বলে থাকি। ডিগ্রি 3 প্রকার, একটা হলো পজিটিভ ডিগ্রি, একটা হলো কম্পারেটিভ ডিগ্রি, একটা হলো সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কোনটাকে বলা হয়? অ্যাকচুয়ালি পজিটিভ ডিগ্রি দ্বারা কোনো তুলনা বোঝায় না। পজিটিভ ডিগ্রি দ্বারা দুইজন ব্যক্তি বা দুটি জিনিসের মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য প্রকাশ পায়। কেমন? যেমন করিম রহিমের মতো মেধাবী, এখানে কিন্তু তুলনা করতেছি না, এখানে করিম আর রহিমের মেধাকে আমি সাদৃশ্য করার চেষ্টা করতেছি। আরেকটা হলো করিম রহিমের মতো মেধাবী নয়, তার মানে কি বৈসাদৃশ্য প্রকাশ পাচ্ছে। তাহলে পজিটিভ ডিগ্রি দ্বারা দুইজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য প্রকাশ পাবে। এবার আসেন কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কখন হবে? মনে রাখবেন, যখন দুটি জিনিস বা দুইজন ব্যক্তির মধ্যে তুলনা হবে তখন হবে কম্পারেটিভ ডিগ্রি। যখন দুইজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে তুলনা হবে তখন হবে কম্পারেটিভ ডিগ্রি। কেমন? যেমন যদি বলি রহিম করিমের থেকেও মেধাবী, আগেরটা কি ছিল? রহিম করিমের মতো মেধাবী, তখন কিন্তু পজিটিভ ডিগ্রি। আর যখন বলবো রহিম করিমের থেকেও মেধাবী তখন কি হবে? এটা তখন হবে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ কখন বলবো? যখন দুইয়ের অধিক জিনিসের মধ্যে তুলনা হবে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হবে, তখন সেটা আমরা বলবো সুপারলেটিভ ডিগ্রি। যেমন করিম ক্লাসে সবচাইতে মেধাবী, তখন কি ক্লাসে অনেক স্টুডেন্ট আছে তার মধ্যে আমি করিমকে ডিস্টিংগুইশ করতেছি, তখন হবে সুপারলেটিভ ডিগ্রি। এটা হলো ডিগ্রির প্রাথমিক আলোচনা। এখন আসেন, আমরা ডিগ্রি থেকে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো, এবং আমি আপনাকে এনশিওর করতে পারি আজকের যে 2 ঘন্টার ক্লাসটা আমি কন্ডাক্ট করব, এটা যদি আপনি করেন ইনশাল্লাহ আপনার ডিগ্রি সম্পর্কে কোনো প্রবলেম থাকবে না। এবং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আমরা ওই সকল কোশ্চেনগুলো আপনাদেরকে ইনশাল্লাহ পড়াবো যেগুলো দেখবেন ডিরেক্টলি এখান থেকে কপি হবে। এখান থেকে কপি হবে না। অ্যাকচুয়ালি বিআইবিএম বা যারা এক্সাম নিয়ে থাকে তারা যে সকল বইগুলা থেকে কোশ্চেন কপি করে থাকে, আমি ওই সকল বইগুলা থেকেই কিন্তু কোশ্চেনগুলা কপি করেছি, এবং আমাদের রেগুলার বেসে আমরা একদম পরিপূর্ণভাবে সে সকলগুলা শেষ করিয়ে দিই। যেমন আমি নিচ থেকে 250টা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, 400টা সিনোনিমস, 350 অ্যান্টোনিমস, 1 ওয়ার্ড সাবস্টিটিউশন 320, এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের শেষ করিয়ে দিই। এবং এই সপ্তাহে কিন্তু আমার অনলাইনের স্টুডেন্টরা এগুলার এই ব্যাচগুলো শুরু হয়ে যাবে। ব্যাচ বলতে এই ক্লাসগুলো আমি নিব এভরি কবে দিয়ে? সোমবার এবং
সোমবার এবং মঙ্গলবার আমাদের যে অনলাইনের স্টুডেন্টরা আছেন তাদের যে মাস্টার গ্রুপটা করেছি ওখানে কিন্তু আমি ক্লাস কন্ডাক্ট করব অফলাইনে, যেটা নিই একদিন আগারলের উপরে এবং আরেকদিন হলো আমাদের যে 4টা বই আছে আমাদের, একটা হলো পিয়ারসন ইংলিশ, একটা হলো নোভা জিআরই, একটা হলো indiabix.com, আর একটা হলো আমাদের অফিসিয়াল জিম্যাট। এই 4টা বইয়ের উপরে আমরা প্রতি মঙ্গলবার নিব, আর সোমবার নিব হলো আগারল ম্যাথের উপরে। আসি আর কথা না বলি, আমি চলে আসি প্রথম কোশ্চেনটা আমি একটু সলভ করি, ডিগ্রি অফ কম্প্যারিজন। প্রথম কোশ্চেনের আগে আমি একটু যদি আপনাদেরকে বলি কনভার্সন অফ ডিগ্রির পরিবর্তনটা কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ আসবেন, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আসবেন, সেটা যদি আমরা বলি, আমি একটু আগেই বলেছি ডিগ্রি 3 প্রকার, একটা হলো পজিটিভ ডিগ্রি, একটা হলো কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হলো সুপারলেটিভ ডিগ্রি। ওকে, এখন আসেন আমরা যদি ডিগ্রির পরিবর্তনটা দেখি, আমরা ছোট থেকেই কিন্তু ডিগ্রির পরিবর্তনটা শিখে এসেছি। কেমন? স্মলার দ্য স্মলেস্ট, তাই না বিষয়টা? স্মলার দ্য স্মলেস্ট, কোল্ডার দ্য কোল্ডেস্ট, হটার দ্য হটেস্ট। এটা তার মানে কি, যে সকল ওয়ার্ডগুলা একবারে উচ্চারিত হয় সেগুলার সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ করতে হয়, আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। আমরা ছোট থেকে শিখে এসেছি। আরেকটা বিষয় আমরা জানি, সেটা হলো বিউটিফুল, মোর বিউটিফুল, দ্য মোস্ট বিউটিফুল। এর মানে কি, যে সকল ওয়ার্ডগুলাকে ভাঙা যায়, দ্যাট মিনস যে সকল ওয়ার্ডগুলা একের অধিক সিলেবল নিয়ে তৈরি, সেগুলাকে কম্পারেটিভ করতে গেলে মোর যোগ করতে হয়, আর সুপারলেটিভ করতে গেলে দ্য মোস্ট যোগ করতে হয়। অ্যাকচুয়ালি এটা আমরা সকলেই জানি, কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসে না। কোশ্চেনটা হয় যে কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলা এই সকল নিয়ম মানে না, তারা পজিটিভ থেকে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময় এই সকল নিয়ম তারা ফলো করে না, তারা তাদের মতো করে কম্পারেটিভ, তাদের মতো করে সুপারলেটিভ হয়। ওই সকল ওয়ার্ডগুলা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। সো আমি আপনাদেরকে অনেকগুলো আছে, এর মধ্যে মাত্র 4টা দিয়েছি এবং এনশিওর করতেছি এই 4টা থেকেই পরীক্ষায় পাবেন। সেটা আমি একটু লিখে দিই আপনাদেরকে। যেমন যদি বলি ব্যাড যদি বলি, অথবা ইল, যেটা খারাপ। আপনারা জানেন কিনা ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি কি হবে? ব্যাড, ওর্স, আর সুপারলেটিভ ডিগ্রি কি হবে? দা ওর্স্ট। ওকে, 2 নম্বরে যদি বলি সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো লিটিল, LITTLE, লিটিল, এর কম্পারেটিভ কি হবে? লেস, আর এর সুপারলেটিভটা কি হবে? দা লিস্ট। এরপরে যদি আমি 3 নম্বরে আমরা কি জানি, গুড অথবা ওয়েল, এটা হলো পজিটিভ ডিগ্রি, এর কম্পারেটিভ ডিগ্রি কি জানি আমরা? বেটার, আর সুপারলেটিভ ডিগ্রি কি জানি আমরা? দা বেস্ট। আরেকটা দিব জাস্ট আপনাদেরকে, সেটা আমরা সকলেই জানি, মেনি অথবা মাছ। মনে রাখবেন আপনারা, মেনি অথবা মাছ, এটা হলো পজিটিভ ডিগ্রি, এর কম্পারেটিভ ডিগ্রি কোনটা? মোর, আর এর সুপারলেটিভ ডিগ্রি কোনটা? দা মোস্ট, বা শুধু মোস্ট হইতে পারে, দা মোস্ট। এই হলো আমাদের কনভার্সন অফ ডিগ্রি। এই 4টা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। এখন কোশ্চেনটা কেমন আসে সেটা যদি একটু আপনাদেরকে দেখাই, একটু ভালো করে দেখে নেন সবাই। ভাই ওর্স, আমি যদি একটু আপনাদেরকে রেড কালার নিই, একটু দেখেন, ওর্স কিন্তু নিজেই কম্পারেটিভ ডিগ্রি। ব্যাড এটা পজিটিভ ডিগ্রি, ওর্স হলো নিজেই কম্পারেটিভ ডিগ্রি। এখন আপনারা করেন কি, ওর্স আর লেখেন। ভাই ওর্স তো নিজেই কম্পারেটিভ ডিগ্রি, এর সাথে তো নতুন করে ইয়ার যোগ করার কোনো প্রয়োজন নাই। আবার দেখেন, যেটা যদি বলি লেস, লিটিল এটা হলো পজিটিভ ডিগ্রি, লেস এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। এখন লেস তো নিজেই কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এর সাথে আবার নতুন করে যুক্ত করে আপনি যদি লেসার লেখেন, মনে রাখবেন হবে না, কারণ লেসার বলে পৃথিবীতে কোনো ওয়ার্ড নাই। লেস তো নিজেই কম্পারেটিভ, তাহলে লেসার বলার কোনো দরকার নাই। এটা একটু আপনাদেরকে মনে রাখবেন। তাহলে আমরা জানি ব্যাড এটা পজিটিভ ডিগ্রি, এর কম্পারেটিভ ডিগ্রি হবে ওর্স আর বলবো না। লিটিল এটা হলো পজিটিভ ডিগ্রি, এর কম্পারেটিভ ডিগ্রি হবে লেসার বলে পৃথিবীতে কোনো ওয়ার্ড নাই। এটার উপরে বেস করে কিন্তু 2বার পরীক্ষায় কোশ্চেন এসেছে। চলেন তাহলে আমরা একটু কোশ্চেনটা দেখি, কোন টাইপের কোশ্চেন এসেছে। একটু প্লিজ আপনারা বলবেন যে কোনো প্রবলেম হচ্ছে কিনা আপনাদেরকে বুঝতে, আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় আমাকে একটু বলবেন। তাহলে আমরা 1 নাম্বার কোশ্চেনটা দেখি। এটা ইরর আইডেন্টিফিকেশন, তার মানে এখানে 5টা অপশন আছে, এই 5টা অপশনের মধ্যে একটা অপশন ভুল আছে, তোমাকে ভুল অপশনটা বের করতে হবে। আমি প্রথম কোশ্চেনটা আনসার করব, পরেরটা কিন্তু আপনাদেরকে আনসার করতে হবে। সো একটু দেখি, ইন অ্যান এপিডেমিক, একটা মহামারীর সময় আনপ্রোটেক্টেড চিলড্রেন
অরক্ষিত শিশুরা রিমেইন লেসার ভালনারেবল, তারা কম পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাহলে কি বলতেছে, মহামারীর সময় অরক্ষিত শিশুরা কম পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এখন একটা জিনিস দেখেন, গুড, এইভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আগে থেকে আনসার করার জন্য। আপনারা যদি পারেন প্লিজ আপনারা কমেন্টসে জানাবেন। হ্যাঁ, তাহলে দেখেন এই জায়গায় যে ভুলটা আছে সেটা হলো লেসার। আমরা একটু আগেই শিখে এসেছি, আমরা একটু আগেই জেনে এসেছি, কি জেনে এসেছি জানো, যে লেস এটা নিজেই কম্পারেটিভ, এর সাথে ইয়ার যোগ করার দরকার নাই। এই জন্য আমরা এখানে কি বলবো না, লেসার বলবো না, এখানে হবে কি শুধু লেস হবে। তাহলে মহামারীর সময় অরক্ষিত শিশুরা কম পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় রক্ষিত শিশুর থেকে, এই জন্য লেসারের পরিবর্তে লেস নিতে হবে। লেস হলো নিজেই কম্পারেটিভ ডিগ্রি। ভেরি গুড, এই জন্য আনসার হবে একের কোনটা, একের হলো অপশন সি। এটা আপনারা গুল্লা ভরাট করবেন, একটু কমেন্টস করবেন। ভেরি গুড, লাবণী, মোহাম্মদ সুমন হুসাইন, শারমিন, নয়ন, রয়, সবাই আনসার ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড। ওকে, আমার এখানে 256 জন আছেন। এখন এই 256 জনই ট্রাই করবেন ভাই কমেন্টস করার। কমেন্টস করা আগে থেকে মানে কি, এটার দ্বারা পার্টিসিপেশনটা বাড়ে, কারণ পরীক্ষার হলে এটা খুব আপনার কাজে দিবে। আপনি খাতা কলম নিয়ে বসবেন, কারণ আমরা যে ক্লাসগুলো নিই এটা শুধু নেওয়ার জন্য নিই না, এটা থেকে পরীক্ষায় ম্যান্ডেটরি আপনারা কমন পাবেন। এবং আমরা সর্বদাই টার্নিং পয়েন্ট এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করাই, এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করাই। ওকে, আর যদি ভালো লাগে এটা শেয়ার করতে পারেন আপনারা, কারণ এটা আপনারা পরবর্তীতে দেখতেও পারবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলটা বা পরিচিতরাও জানতে পারবে। হ্যাঁ, শেয়ারিং মানে কেয়ারিং, আমাদের নেসেসারি এটা সর্বদাই কথা বলে। ওকে, সো 1 নাম্বার কোশ্চেন হয়ে গেল, এটা একটা ব্যাংকের কোশ্চেন। এবার আসেন 2 নাম্বার কোশ্চেন, এটা বিসিএস এ এসেছিল। হ্যাঁ, একটু দেখি আমরা পারি কিনা। দ্য কম্পারেটিভ ফর্ম অফ ইল, ইলের কম্পারেটিভ ফর্ম কোনটা? আমরা সকলেই দ্রুত আনসার করার চেষ্টা করব। ইলের কম্পারেটিভ ফর্ম কোনটা হবে? আমরা একটু আগেই জেনেছিলাম ওর্স। ওর্সার বলে পৃথিবীতে কোনো শব্দ নাই। তাহলে আমি যে প্রথমে রুলসটা জানলাম কনভার্সন অফ ডিগ্রি, এটা দ্বারা আমি এই 2টা কোশ্চেন সলভ করলাম। এবার চলে আসি আমরা পরের কোশ্চেনটা সলভ করব। 3 নাম্বার কোশ্চেন কি বলতেছে সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, কম্পারেটিভ ডিগ্রি থেকে সবচাইতে বেশি কোশ্চেন হয়, এই জন্য আমি শুরুতেই কম্পারেটিভ ডিগ্রিতে চলে গিয়েছি। আচ্ছা, আমি আপনাদের প্রথমেই কম্পারেটিভ ডিগ্রি শুরুতেই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই 3টা ডিগ্রির কিন্তু সংজ্ঞা বলেছিলাম। আচ্ছা, আমি কম্পারেটিভ ডিগ্রির সংজ্ঞাটা কি বলেছিলাম? 2 জন ব্যক্তি বা 2টি বস্তু এদের মধ্যে যখন তুলনা বোঝাবে তখনই কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হবে, কম্পারেটিভ ডিগ্রি হবে। তাহলে আসেন তো দেখি এই কোশ্চেনটা আমরা সলভ করতে পারি কিনা। 3 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে একটু দেখবো আমরা। কোশ্চেন নাম্বার 3, উই হ্যাভ নো চয়েস, আমাদের কোনো চয়েস নাই, বাট টু অ্যাপয়েন্ট মারুফ, মারুফকে নিয়োগ দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নেই। কেন? হি ইজ দ্য বেস্ট, কারণ সে হলো সবচাইতে ভালো অফ দ্য 2 ক্যান্ডিডেটস, কারণ আমাদের যে 2 জন ক্যান্ডিডেট আছে এর মধ্যে মারুফ হলো সবচাইতে ভালো। অ্যান্ড দেয়ার ইজ নো প্রসপেক্ট অফ ফাইন্ডিং মোর অ্যাপ্লিকেন্টস, এবং আমি যে আরও বেশি অ্যাপ্লিকেন্ট পাবো এরও কোনো সম্ভাবনা নাই। তাহলে কি হলো সবাই একটু দেখেন, উই হ্যাভ নো চয়েস, আমাদের হাতে আর কোনো অপশন নেই, বাট টু অ্যাপয়েন্ট মারুফ, মারুফকে নিয়োগ দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নাই। হি ইজ দ্য বেস্ট, কারণ মারুফ হলো সবচাইতে ভালো অফ দ্য 2 ক্যান্ডিডেটস, 2 জন ক্যান্ডিডেটের মধ্যে মারুফ সবচাইতে ভালো এবং আমাদের আরও বেশি অ্যাপ্লিকেন্ট পাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। এখন একটা জিনিস দেখেন আপনারা, কোনটা হইতে পারে সেটা যদি আমরা একটু দেখি। এখানে আমরা মারুফকে বেস্ট বলতেছি, মারুফকে আমরা বেস্ট বলতেছি কেন? কারণ মারুফ হলো 2 জনের মধ্যে ভালো। এখন একটা কথা বলেছিলাম, যখন 2 জনের মধ্যে হবে তখন কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। এই জন্য আমাদেরকে এখানে বেস্টের পরিবর্তে কি দিতে হবে? বেটার, এইটা দিতে হবে। বেস্টের পরিবর্তে এটা বেটার, কারণ 2 এর মধ্যে তুলনা বুঝাইতে কম্পারেটিভ ডিগ্রি হয়। এই হলো মূল বিষয়। এখন স্টুডেন্টের একটা কোশ্চেন থাকে যে স্যার এখানে তো দা কথাটি আছে, দা বেটার কেন হবে? হ্যাঁ, কম্পারেটিভ ডিগ্রিতেও দা বসতে পারে, কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও দা বসতে পারে 2টা জায়গায়। একটা হলো আমি একটু পরে দা জানাবো তোমাদেরকে, ডাবল কম্পারেটিভ, আর একটা হলো তুমি মনে রাখবা কম্পারেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সে যদি অফ দ্য 2 কথাটি থাকে, কম্পারেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সে যদি অফ দ্য 2 কথাটি থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও দা বসবে। তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো, কম্পারেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সে যদি অফ দ্য 2 কথাটি থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, এই জন্য আমাদের এখানে বেটার হবে। হয়ে গেল তাহলে আমাদের 3 নাম্বার কোশ্চেনটা। এবার আসি আমরা 4 নাম্বার কোশ্চেন। অনেকেই 3 নাম্বার কোশ্চেনটা ঠিক বলেছিল, তাসলিমা খাতুন বেটার বলেছিল, গুড।
পামেলা, হ্যাঁ সেও 3 বি বলেছে, হাসান 3 বি বলেছে, গুড। এভাবে আমি প্রত্যেকের আনসার করতে চাই। লুৎফর রহমান লিটন, ভেরি গুড, 2জন, তাই এখানে কম্পারেটিভ ডিগ্রি হবে, দ্যাটস গ্রেট। অফ দ্য টু থাকলে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, দ্যাটস গ্রেট, ভেরি গুড। এভাবে আমি চাই আপনারা সবাই পার্টিসিপেট করবেন, পার্টিসিপেট করলে এটা আপনার জন্য ভালো হবে। এবং আজকের ক্লাসটা আপনারা শেয়ার করেন, ইনশাল্লাহ ডিগ্রিতে আর কোনো প্রবলেম থাকবে না, আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে পারবো। এবার চলে আসি আমরা 4 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা একটু দেখবো। এটা একটা প্রাইভেট ব্যাংকের কোশ্চেন, কি বলতেছে সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, 4 নাম্বার কোশ্চেনটা আমরা একটু সলভ করি। হ্যাঁ, কি বলতেছে, আফটার কম্পেয়ারিং মাই সফটওয়্যার, আফটার কম্পেয়ারিং মাই সফটওয়্যার, আমার সফটওয়্যারকে কম্পেয়ার করে উইথ দ্য র্যান্ডেড ওয়ান অ্যাভেইলেবল ইন দ্য মার্কেট, মার্কেটে যে সফটওয়্যারটা আছে, মার্কেটে যতগুলো সফটওয়্যার আছে ওই সফটওয়্যারগুলোর সাথে আমার সফটওয়্যারকে যখন আমি কম্পেয়ার করি, আই ডিসাইডেড দ্যাট, আমি সিদ্ধান্ত নিই যে মাইন মানে মাই সফটওয়্যার, আমার সফটওয়্যারটা ওয়াজ দ্য মোস্ট ইফিশিয়েন্ট। তাহলে কি হলো, মার্কেটে যতগুলা সফটওয়্যার আছে এই সফটওয়্যারের সাথে যখন আমি আমার সফটওয়্যারকে কম্পেয়ার করি তখন আমি দেখি আমার সফটওয়্যারটা সবচাইতে ভালো। এখন এখানে সবচাইতে ভালো তার মানে কি মোস্ট ইফিশিয়েন্ট হবে, মানে সুপারলেটিভ ডিগ্রি হবে না কম্পারেটিভ ডিগ্রি হবে? এটা কিন্তু অনেকেই ভুল করেন। মনে রাখবেন এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হবে। এটা কি হবে? কম্পারেটিভ ডিগ্রি। কেন? কারণ এখানে আমার সফটওয়্যারের সাথে মার্কেটে যত সফটওয়্যার সবগুলোকে একটা ইনগ্রিডিয়েন্ট ভাববো, দ্যাট মিনস মার্কেটের সাথে আমার সফটওয়্যারকে কম্পেয়ার করা হচ্ছে, তার মানে দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। এই জন্য এখানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হবে না, এখানে কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে, কম্পারেটিভ ডিগ্রি হবে। এই জন্য আমাকে মোস্ট ইফিশিয়েন্টের পরিবর্তে মোর ইফিশিয়েন্ট নিতে হবে, মোস্ট ইফিশিয়েন্টের পরিবর্তে মোর ইফিশিয়েন্ট নিতে হবে। এই জন্য আনসার আমরা কোনটা নিব? ওয়াজ দ্য মোর ইফিশিয়েন্ট, এই যে সি নাম্বারটা আমরা আনসার নিব, কম্পারেটিভ ডিগ্রি। একটু প্লিজ আমাকে একটু কমেন্টস করে বলেন যে আমি যে কোশ্চেনটা বুঝাইলাম এটা আপনি বুঝছেন কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে আমার পড়ানোর স্টাইলটা আপনারা এনজয় মানে উপলব্ধি করতে পারতেছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা। একটু জাস্ট যে ইয়েস স্যার বুঝতে পারছি এটা একটু বলা, একটু জাস্ট বলেন যে আমি বা আমার বেশি আমি দ্রুত যাচ্ছি কিনা একটু বলবেন। আমি সব সময় আপনাদের যে রিকমেন্ডেশন থাকে এটাকে আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি, হাইলি অ্যাপ্রিসিয়েট করি। ওকে, মোর ইফিশিয়েন্ট, দ্যাটস গ্রেট, ক্লিয়ার স্যার। নয়ন আমাকে রেসপন্স করেছে। ওকে, প্রান্ত বলেছে ইয়েস স্যার। ওকে, মোশাররফ হোসাইন ইয়েস স্যার। ঠিক আছে, আমরা আজকে সব ব্যাংকের কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। সো আনসার হবে সি, 4 এর সি। সো আমি আশা রাখি আপনারা বুঝতে পারতেছেন। সো আমি এখন চলে যাচ্ছি পরের কোশ্চেনে, 4 নাম্বার হয়ে গেল। তাহলে এবার আমরা আসি এই যে একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে নেবেন আপনারা, কারণ ব্যাংকের পরীক্ষাতে সবচাইতে যে টপিকটা থেকে বেশি কোশ্চেন হয় সেটা কিন্তু এই টপিকটা থেকে। সেটা ডিগ্রি অফ কম্প্যারিজনের আওতায় আমরা কি পড়বো? ইললজিক্যাল কম্প্যারিজন। এই টপিকটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, ইললজিক্যাল কম্প্যারিজন। এটা করার আগে আমি একটু আপনাদেরকে ইললজিক্যাল কম্প্যারিজন সম্পর্কে একটু ধারণা দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো আসেন আমি একটু ইললজিক্যাল কম্প্যারিজনটা বোঝানোর চেষ্টা করতেছি। সো আসি আমরা ইললজিক্যাল কম্প্যারিজন। ইললজিক্যাল কম্প্যারিজন জিনিসটা কি সেটা আমি একটু আপনাদেরকে বুঝাবো। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল লিখতেছি যেটা ফলে আপনারা যাতে বুঝতে পারেন। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল লিখতেছি, সবাই দেখেন। আপনাদের বোঝানোর জন্য আমি একটা সহজ এক্সাম্পল লেখার চেষ্টা করতেছি। দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন ঢাকা। আমি একটা এক্সাম্পল লিখলাম, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন ঢাকা। এখন আপনারা একটু দেখেন তো এই সেন্টেন্সটা আপনাদের কাছে সঠিক মনে হচ্ছে কিনা, এই সেন্টেন্সের ভুলটা কোথায় একটু আপনাদেরকে কমেন্টস করে জানাইতে হবে। এই সেন্টেন্সের ভুলটা কোথায় একটু আমাকে কমেন্টস করে জানাইতে হবে। ভেরি গুড, জান্নাতুল ফেরদাউস। ওকে, আমি আনসার চাই না, এটা রং সেন্টেন্স। ওকে, সঠিকটা কি হবে? আচ্ছা, যেহেতু আমি বুঝাচ্ছি আমি কোশ্চেনটা আপনাদের কাছ থেকে নিব, কিন্তু আলোচনাটা আমি একটু করি, আপনারা প্লিজ মন দিয়ে শুনবেন, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, একটু দেখেন, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, আমি যদি যে সেন্টেন্সটা লিখেছি এটার যদি আমি বাংলা মিনিং করি তাহলে কি হলো একটু দেখেন। দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, রাজশাহীর আমগুলো আর বেটার ভালো, কার থেকে ভালো? দেন ঢাকা, ঢাকার থেকে ভালো। ভাই আমি যে সেন্টেন্সটা লিখেছি সেই সেন্টেন্সের বাংলা মিনিংটা হলো রাজশাহীর আমগুলো ঢাকার থেকে ভালো। আচ্ছা দেখেন তো আপনাদের কানে কোনো বাড়ি খাচ্ছে কিনা আমার এই সেন্টেন্সের মিনিংটা। রাজশাহীর আমগুলো
ঢাকার থেকে ভালো। না, এটা কখনো হয় না, কারণ রাজশাহীর আমের সাথে আমি ঢাকাকে কম্পেয়ার করতে পারি না। ঢাকা মানে হলো ট্রাফিক জ্যাম, ঢাকা মানে হলো বড় বড় দালানকুটা, এটা একটা রাজধানী। সো আমরা বলতে পারি না রাজশাহীর আমগুলো ঢাকার থেকে ভালো। কেমন বলতে হবে? রাজশাহীর আমগুলো ঢাকার আমগুলোর থেকে ভালো। এটাই হলো ইললজিক্যাল কম্প্যারিজন। তুমি যখন বলবা রাজশাহীর আম ঢাকার থেকে ভালো, তখন তোমার কম্প্যারিজনটা সঠিক হচ্ছে না। ইললজিক্যাল কম্প্যারিজন কি বলে? তুমি যখন দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করবা, অবশ্যই দুইটা জিনিস সমান হইতে হবে, একই রকম হইতে হবে। যেমন তুমি বলতে পারো না সুমন স্যারের থেকে এই পিছনের ব্ল্যাক হোয়াইট বোর্ডটা সুন্দর, সুমন স্যারের থেকে এই ডিজিটাল বোর্ডটা সুন্দর। নো, আমার সাথে তার কম্পেয়ার করা যাবে না। হ্যাঁ, তুমি এটা বলতে পারো সুমন স্যারের থেকে শাহরুখ খান একটু বেশি সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু কম্পেয়ার হয়, সুমন স্যারের সাথে শাহরুখ খানের কম্পেয়ার হচ্ছে, এটা কিন্তু লজিক্যাল কম্প্যারিজন। ঠিক আছে? তার মানে এই সেন্টেন্সে আমি কম্পেয়ারটা করেছি ভুল। আমার সঠিক কম্প্যারিজনটা কি হবে? সেটা হবে এটা। কি বলো? দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন, কি বলবো, দেন দ্য ম্যাঙ্গোস অফ ঢাকা, দেন দ্য ম্যাঙ্গোস অফ ঢাকা। এইবার দেখেন আমার কম্প্যারিজনটা ঠিক আছে, এইবার আমার কম্প্যারিজনটা ঠিক আছে। কেন? কারণ আমি কম্পেয়ার করেছি কার সাথে কার? দেখেন, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, রাজশাহীর আমগুলো কার থেকে ভালো? দ্য ম্যাঙ্গোস অফ ঢাকা। এইবার কিন্তু আমার কম্প্যারিজনটা ঠিক আছে। আমি রাজশাহীর আমের সাথে ঢাকার আমকে কম্পেয়ার করেছি, তার মানে আমার কম্প্যারিজনটা এবার কারেক্ট হয়েছে। কিন্তু তাতেও একটু সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হলো ইংরেজরা, তারা একটি স্মার্ট নেশন, তারা কখনো রিপিটেশন পছন্দ করে না। ইংরেজরা বলতে চাচ্ছে তোমার সেন্টেন্সটা ঠিক আছে, কিন্তু এই যে ম্যাঙ্গোস এই কথাটি বারবার বলার দরকার নাই। এই জন্য তারা বলতেছে শুরুতেই যেহেতু তুমি ম্যাঙ্গোস লিখেছো, পরের অংশে ম্যাঙ্গোস এর পরিবর্তে তুমি যে জিনিসটা লিখবা সেটা কি? সেটা হলো দ্যাট অফ অথবা দোজ অফ। তারা এই দুইটার যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে বলে। এখন দ্যাট অফ কখন হবে? দ্যাট অফ হবে সিঙ্গুলারের ক্ষেত্রে, দ্যাট অফ হবে সিঙ্গুলারের ক্ষেত্রে। আর দোজ অফ কখন হবে? দোজ অফ হবে প্লুরালের ক্ষেত্রে। সো আমি যদি এখানে ম্যাঙ্গোস যেহেতু প্লুরাল, তাহলে আমাকে কি বলতে হবে? সঠিক যে সেন্টেন্সটা সেটা হলো দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন, ওই যে ম্যাঙ্গোসের পরিবর্তে যেহেতু ম্যাঙ্গোস প্লুরাল, এই জন্য আমি দোজ অফ লিখবো, দেন দোজ অফ ঢাকা। এই দোজ অফ মানে ম্যাঙ্গোসকে বোঝাচ্ছে। এই হলো ইললজিক্যাল কম্প্যারিজন কিভাবে করতে হয়, এইটাই হলো ইললজিক্যাল কম্প্যারিজনের এক্সাম্পল। প্লিজ একটু বলবেন, কমেন্টস করবেন আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি কিনা, একটু বলবেন। ইললজিক্যাল কম্প্যারিজন ক্লিয়ার হয়েছে কিনা? দেন দোজ অফ ঢাকা অর দেন দ্য ম্যাঙ্গোস অফ ঢাকা। ইয়েস, ভেরি গুড। তবে দেন দ্য ম্যাঙ্গোস অফ ঢাকা এটা আমরা না লিখাই শ্রেয়, কারণ একই জিনিস বারবার লেখায় এটা রিপিটেশন হয়ে যায়। এই জন্য আমরা দোজ অফই লিখবো, এটাই অ্যাপ্রিসিয়েবল। ওকে, মোশাররফ হোসাইন, ইয়েস স্যার। দেলাওয়ার, ওকে। অনন্যা, ইয়েস স্যার। শঙ্কর, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমি এখন এক্সাম্পলে চলে যাই, দেখি আপনারা পারেন কিনা, একটু দেখি আমি। হ্যাঁ, ওকে, সো আমরা কোশ্চেনে চলে যাব এখন। ইললজিক্যাল কম্প্যারিজনে 5 নাম্বার কোশ্চেনটা আপনারা একটু আনসার করতে থাকবেন, আমি একটু সবার জন্য এক্সপ্লেইন করি। হ্যাঁ, কি বলতেছে সেটা আমরা একটু দেখি। আসেন, 5 নাম্বার কোশ্চেন কি বলতেছে? চুজ দ্য কারেক্ট ওয়ান। আমাকে সঠিকটা বের করতে হবে। এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, এটা হয় পিয়ারসন ইংলিশ থেকে নিয়েছি, না হয় ব্যারন সেট থেকে নিয়েছি, না হয় মেজরটেস্ট.com, না হয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই থেকেই কিন্তু আমাদের এটা করা। আসি তাহলে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমাকে সঠিক সেন্টেন্সটা বের করতে হবে। সঠিক সেন্টেন্সটা কি? দ্য ক্লাইমেট অফ বাংলাদেশ, বাংলাদেশের ক্লাইমেটটা ইজ হট, এটা গরম। কার থেকে গরম? ইংল্যান্ড থেকে গরম। ভাই, প্রথমত কি বললো মিনিংটা? বাংলাদেশের ক্লাইমেটটা ইংল্যান্ড থেকে অনেক গরম।
প্রথমত যে বিষয়টা, এখানে কিন্তু দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। বাংলাদেশের আবহাওয়ার সাথে ইংল্যান্ডের আবহাওয়াকে কম্পেয়ার করা হচ্ছে। যখনই দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার হবে তখন সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। সো আমি বুঝে ফেললাম এটা কম্পারেটিভ ডিগ্রি হবে। তার মানে হটারের পরিবর্তে আমাকে হটার লিখতে হবে। এখন হটার লিখলেও কিন্তু এটা ভুল। কেন ভুল? আমি কখনোই বলতে পারবো না বাংলাদেশের আবহাওয়াটা ইংল্যান্ড থেকে গরম, কারণ বাংলাদেশের আবহাওয়ার সাথে ইংল্যান্ডকে কম্পেয়ার করা যাবে না। তুমি বাংলাদেশের সাথে ইংল্যান্ডকে কম্পেয়ার করতে পারো, কান্ট্রি টু কান্ট্রি, কিন্তু তুমি যখন বাংলাদেশের কোনো একটা আবহাওয়া বা ইনগ্রিডিয়েন্টস, তখন অবশ্যই ইংল্যান্ডের আবহাওয়া বা ইংল্যান্ডের ওই উপাদানকে কম্পেয়ার করতে হবে। এই জন্য আমাকে কি বলতে হবে, সবাই একটু দেখেন। সঠিকটা হলো দ্য ক্লাইমেট অফ বাংলাদেশ ইজ হটার দেন দ্য ক্লাইমেট অফ ইংল্যান্ড। তার মানে পরবর্তীতে আমি কি বাংলাদেশের ক্লাইমেটের সাথে ইংল্যান্ডের ক্লাইমেটকে কম্পেয়ার করতেছি। তবে ক্লাইমেট কথাটি বারবার না বলে আমি দ্যাট অফ অথবা দোজ অফ লিখব। ক্লাইমেট যেহেতু সিঙ্গুলার, এই জন্য আমরা দ্যাট অফ লিখব। তার মানে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট হবে ডি ফর ঢাকা। একটু প্লিজ কমেন্টস করতে হবে, আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু জানাইতে হবে। হ্যাঁ, আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু বলতে হবে। হ্যাঁ, দেন দ্যাট অফ ইংল্যান্ড। ইয়েস সঞ্জিদা, হ্যাঁ সবাই আনসার করে ফেলেছে। সাহেব স্প্যানিশ ফ্লু আনসার করেছে। পাশের আনসার পাশের সি। নো, পাশের সি কেন আপু? পাশের সি হবে না, পাশের ডি হবে। তুমি ইংল্যান্ডের সাথে বাংলাদেশের আবহাওয়াকে কম্পেয়ার করতে পারো না। স্যার আপনি সবচেয়ে ভালো বুঝান। অশোক ঘোষ, না আমাদের টার্নিং পয়েন্টের প্রত্যেকটা টিচার ভাই এভাবে ডেডিকেশন দিয়ে তারা পড়িয়ে থাকে, প্রত্যেকটা শিক্ষক। ওকে, আমরা এখন চলে আসি তাহলে 6 নম্বর কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখি। 6 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, প্লিজ একটু শেয়ার দিয়ে রাখবেন। এটা একটু শেয়ার দিবেন আপনারা, যাতে আমি একটু আরো বেশি মানুষকে আমি উপকার করতে পারি। কারণ আমি যখন কোনো ক্লাস নিই, আমি আমার সর্বোচ্চটা দিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করি। সেই জন্য আমি যদি বেশি মানুষকে রিচ করতে পারি, এটা আমার একটা বড় প্রাপ্তি। সো চলে আসি আমরা 6 নম্বর কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখব। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোন সেন্টেন্সটা সঠিক সেটা আমাদেরকে দেখতে হবে। দ্য ওয়াটার অফ দিস ক্যানেল, এই ক্যানেলের পানিগুলা ইজ পিওরার, অনেক বেশি পরিষ্কার দেন দ্য পন্ড। ভাই তুমি কি কখনো বলতে পারো খালের পানিটা পুকুর থেকে পরিষ্কার না পুকুরের পানি থেকে পরিষ্কার? বুঝতে হবে কিন্তু খালের পানি, তুমি খালের সাথে ক্যানেলের সাথে পন্ডকে কম্পেয়ার করতে পারো। আর তুমি যখন ক্যানেলের মাছের সাথে কম্পেয়ার করবা, তখন কিন্তু পুকুরকে কম্পেয়ার করবে না, পুকুরের মাছের সাথে কম্পেয়ার করবা। ক্যানেলের পানির সাথে পুকুরের পানিকে কম্পেয়ার করবা। তার মানে কি, পরবর্তীতে আমাকে পানি মানে আমাকে সঠিক কি বলতে হবে? দ্য ওয়াটার অফ দিস ক্যানেল ইজ পিওরার দেন দ্য ওয়াটার অফ দ্য পন্ড। এখন দ্য ওয়াটারের পরিবর্তে যেহেতু সিঙ্গুলার, আমরা দ্যাট অফ নিব। এই জন্য আনসার কোনটা নিব? আমরা আনসার নিব সি। দ্য ওয়াটার অফ দিস ক্যানেল ইজ পিওরার দেন দ্যাট অফ দ্য পন্ড। আমি একই জিনিস বারবার দিয়েছি, কারণটা কি? যাতে আপনাদের ইউজ টু হয়ে যান আপনারা। ওকে, সো আসি আমরা। একটু বললো কি মুস্তাক মাসুদ, আপনার পড়ানোর সিস্টেমটা একদম অস্থির স্যার। এই অস্থির আবার কি ওয়ার্ড? আপনার আগে রুলস ক্লিয়ার করেন, তারপরে আপনি কোশ্চেনগুলো বুঝান। হ্যাঁ, আমি এটাই অ্যাকচুয়ালি বুঝি, পড়ানোর টেকনিক বলতে আমি এটাই বুঝি। হ্যাঁ, সো আমি আবার শুধু দেখেন আমি গ্রামার নিয়ে ফালাফালি করি না, মিনিংটাও কিন্তু একটা মেটার। আমাদের বাংলাদেশে যেভাবে ইংলিশ শেখানো হয়, অ্যাকচুয়ালি এটা কোনো অথেন্টিক ওয়ে না, অ্যাপ্রিসিয়েবল ওয়ে না। কারণ আমরা করি কি, আমাদের টিচাররাই এটাকে করেছি, আমরা খারাপ করেছি। আমরা আমাদের কথা চিন্তা করি শুধু গ্রামার, মানে আপনাদেরকে একটা ভয়, একটা ফোবিয়া ঢুকিয়ে দিই। কিন্তু গ্রামার সব না ভাই, বিশ্বাস করেন আপনি, গ্রামার সব না। আগে মিনিং তারপরে গ্রামার, এই দুইটার কম্বিনেশন হইলেই আপনি ভালো একটা চা খাইতে পারবেন, দুধ এবং চায়ের মিশ্রণ। এই জন্য গ্রামারও লাগবে, মিনিংও লাগবে। ওকে, সো চলে আসি, এটা ছিল প্রিভিয়াস দুইটা কোশ্চেন। এইবার আসেন আমি পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা কি বলতেছে একটু দেখি আমরা। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটা, এটা মেজরটেস্ট.com এর কোশ্চেন এবং আইবি এর এমবি এর পরীক্ষায় এসেছিল এই কোশ্চেনটা। আসেন তাহলে আমরা 7 নম্বর কোশ্চেনটা একটু সলভ করি। যে কোনো একটা ব্যাংকে কিন্তু 7 নম্বর কোশ্চেনটা চলে আসতে পারে। কি বলতে চাচ্ছে একটু দেখি। দ্য নিউ লাইব্রেরি, নতুন যে লাইব্রেরিটা হয়েছে, ইজ আনডাউটেডলি ওয়েল স্টকড, নতুন লাইব্রেরিটা অবসম্ভাবীভাবে একটা গুছালো লাইব্রেরি, বা এর লাইব্রেরির বইয়ের সংখ্যা অনেক বেশি। অ্যান্ড ফাংশনাল, এবং অনেক বেশি কার্যকরী।
বাট কিন্তু নো ওয়ান ক্যান সে দ্যাট, কিন্তু কেউই এই কথা বলতে পারবে না যে ইটস অ্যাটমসফিয়ার মানে নতুন লাইব্রেরির পরিবেশটা, অ্যাটমসফিয়ার মানে পরিবেশ, ইটস মানে নতুন লাইব্রেরি, এই কথা কেউ বলতে পারবে না যে নতুন লাইব্রেরির পরিবেশটা ইজ এনিথিং লাইক দ্য ওল্ড ওয়ান, নতুন লাইব্রেরির পরিবেশটা পুরাতন লাইব্রেরির পরিবেশ থেকে ভালো। কি দাঁড়ালো সবাই একটু দেখো, নতুন লাইব্রেরিটা অবসম্ভাবীভাবে ওয়েল স্টক এবং অনেক বেশি ফাংশনাল, কিন্তু এই কথা কেউ বলতে পারবে না যে ইটস অ্যাটমসফিয়ার নতুন লাইব্রেরির পরিবেশটা ইজ এনিথিং লাইক দ্য ওল্ড ওয়ান, পুরাতন লাইব্রেরির মতো। এখন একটা কথা ভাই, নতুন লাইব্রেরির পরিবেশ এটা কি পুরাতন লাইব্রেরির মতো হবে না লাইব্রেরির পরিবেশের মতো হবে? অবশ্যই এখানে কম্পেয়ার যেটা হবে সেটা হলো অ্যাটমসফিয়ারের সাথে অ্যাটমসফিয়ার, কখনোই আমি ওল্ড ওয়ান মানে পুরাতন লাইব্রেরিকে কম্পেয়ার করতে পারবো না। এই জন্য আমাকে যেটা বলতে হবে লাইক দ্যাট অফ দ্য ওল্ড ওয়ান, এরপরে অবশ্যই আমাকে দ্যাট অফ কথাটি নিয়ে আসতে হবে, দ্যাট অফ, কারণ অ্যাটমসফিয়ার যেহেতু সিঙ্গুলার এই জন্য আমরা দ্যাট অফ নিয়ে আসবো। আপনারা বুঝেছেন কিনা প্লিজ বলবেন। এটা আইবি এর এমবি এর কোশ্চেন এবং মেজরটেস্ট.com এর কোশ্চেন। ওকে, এটা যদি বুঝে থাকেন একটু ক্লিয়ার লিখবেন। আমি 8 নাম্বার কোশ্চেনটা আপনাদের কাছ থেকে আনসার পেতে চাই, প্লিজ আনসার করেন, আমি সবার আনসার দেখতে চাই। আমার এখানে যে 276 জন আছে অনলাইনে, আমি সবার আনসার দেখতে চাই। 8 নাম্বার কোশ্চেন, এটা ক্লিপস টোফেলের কোশ্চেন, ক্লিপস টোফেল থেকে আমি এটা নিয়েছি। প্রথমটা নিয়েছি মেজরটেস্ট.com এবং আইবি এর এমবিএ, আর পরেরটা ক্লিপস টোফেল, ক্লিপস টোফেল থেকে নেওয়া হয়েছে 8 নাম্বার কোশ্চেনটা। প্লিজ আপনারা আনসার করার চেষ্টা করবেন, আগে দ্রুত আনসার করতে হবে 8 নাম্বার কোশ্চেনটা প্রত্যেককে, তারপরে আমি 4-5টা মানে সঠিক আনসার পেতে চাই। ওকে, নয়ন রয় সে বলল ও সি ফর ক্লিয়ার, দ্যাটস গ্রেট। তোমরা 8 নাম্বার কোশ্চেন দ্রুত আনসার করো। 8 নাম্বার কোশ্চেন, লুৎফুর রহমান আনসার করেছে, অশিস আনসার করেছে, সুরুজ আনসার করেছে, রিপন আনসার করেছে ডি। ওকে স্যার, স্যার কি বললো কমা আর কমা এর পরে বাট হয়? হ্যাঁ হইতে পারে, তো কোনো সমস্যা নেই। ওকে, কতটুকু সার্কুলার, আচ্ছা পড়তে পারলাম না, ডি 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 ডি, ইয়েস আনসার হয়েছে। তার মানে তোমরা রেসপন্স করতেছো, এটা আমি খুশি হচ্ছি। সো আসো আমি 8 নাম্বার কোশ্চেনটা এখন আমি সবার জন্য এক্সপ্লেইন করব, একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা দেখবেন। বাস বুঝতে হয় একটা টপিক যখন হয়, এই টপিকের আওতায় যে সকল বইগুলো বা ওয়েবসাইটগুলো আছে আমি সবগুলো এখানে নিয়ে আসার চেষ্টা করি। কারণ বাংলাদেশে যখন কোশ্চেন করে এক্সাম টেকাররা, তখন কিন্তু নিজ থেকে করে না, তারা বিভিন্ন বই থেকে নিয়ে আসে। এই জন্য আমি যখন কোনো টপিক পড়াই, ওই টপিকের আওতায় ক্লিপস টোফেল বলো, ব্যারন স্যাট বলো, মেজরটেস্ট.com বলো, জিম্যাট বলো, যে কোশ্চেনগুলো থাকে আমি সবগুলা নিয়ে চলে আসি। এটা হলো আমাদের বিশেষত্ব, টার্নিং পয়েন্টের। এখন তাহলে আমরা চলে আসি, আমরা পরের কোশ্চেনটা একটু দেখতে চাই। দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল, ভালো করে বুঝবে কিন্তু এখানে কি পুরাতন হসপিটাল বলতেছে না পুরাতন হসপিটালের ফ্যাসিলিটিসকে বোঝাচ্ছে, এটা তোমাদেরকে বুঝতে হবে। দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল, তার মানে পুরাতন হসপিটালের সেবাগুলো, পুরাতন হসপিটালের সেবাগুলো ইজ অ্যাজ গুড, ওই পরিমাণ ভালো, অর বেটার অথবা বেশি ভালো দেন দ্য নিউ হসপিটাল, নতুন হসপিটাল থেকে। ভাই নতুন হসপিটাল থেকে কি পুরাতন হসপিটালের সেবাগুলো ভালো হইতে পারে? পুরাতন হসপিটালের সেবাগুলা এটা কি নতুন হসপিটাল থেকে ভালো হবে না নতুন হসপিটালের সেবাগুলার থেকে ভালো হবে? দেখো কম্পেয়ারটা দুইভাবে হবে, একটা পুরাতন হসপিটালের সাথে নতুন হসপিটাল, আর পুরাতন হসপিটালের ফ্যাসিলিটিসের সাথে নতুন হসপিটালের ফ্যাসিলিটিসকে কম্পেয়ার করব। তার মানে এ নাম্বারটা ভুল আছে। কেন? এখানে পুরাতন হসপিটালের সেবার সাথে নতুন হসপিটালকে কম্পেয়ার করে ফেলেছে, কিন্তু আমাকে নতুন হসপিটালের সেবাগুলোর সাথে কম্পেয়ার করতে হবে, তার মানে ফ্যাসিলিটিস নিয়ে আসতে হবে। বাক্যটা কি হবে ভালো করে বোঝো একটু প্লিজ। বাক্যটা হবে এমন, দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল ইজ অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন দ্য ফ্যাসিলিটিস অফ দ্য নিউ হসপিটাল। তবে ফ্যাসিলিটিস যেহেতু প্লুরাল, এই জন্য আমাকে কি করতে হবে, দোজ অফ নিয়ে আসতে হবে। তার মানে আনসার হবে ডি নাম্বার অপশনটা। দ্য ফ্যাসিলিটিস, এটা যেহেতু প্লুরাল এটা সাবজেক্ট, এই জন্য আর হবে। দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল আর অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন দোজ অফ দ্য নিউ হসপিটাল। এই দোজ অফ মানে ফ্যাসিলিটিসকে বোঝানো হয়েছে, আর কখনোই অ্যাজ গুড হয় না, অ্যাজ গুড অ্যাজ হয়। এই জন্য আনসারটা হবে ডি ফর ঢাকা। প্লিজ একটু করো।
আব্দুল্লাহ আল মামুন যশোর থেকে দেখছি, আনবিলিভাবল বুঝান আপনি স্যার, সবচেয়ে ভালো লাগে আপনি মিনিং করে পড়ান, এটাই অ্যাকচুয়ালি ইংলিশের বিষয়, শুধু গ্রামার ধরে ধরে করলাম এটা মানে আমি টাকা আয় করার জন্য এটা করতেছি, কিন্তু ভাই ওই টাকা কখনোই আয় করতে চাই না আপনাদের ক্ষতি করে, আপনাদের দোয়া আশীর্বাদ নিয়েই আমি টাকা আর্ন করতে চাই, সেই টাকাটা আমার মনে হবে স্টেবল আমার জন্য। ওকে, সো 8 নম্বর কোশ্চেনের আনসার হবে ডি ফর ঢাকা। একটু প্লিজ বলবেন আপনারা বুঝেছেন কিনা, বুঝেছেন কিনা? হ্যাঁ, আপনারা 8 নাম্বার বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন, একটু বলবেন, আর একটু শেয়ার করে দিবেন যদি ভালোবাসা থাকে, যদি ক্লাস থেকে কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই একটু শেয়ার করবেন এবং টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকবেন, কথাগুলো সবার সাথে বলবেন তারা কেমন সার্ভিস দেয়। ওকে, সো গতদিন আমরা ম্যাথ করিয়েছি, প্রতি শুক্রবারে ম্যাথ নিব, প্রতি শনিবারে ইংলিশ নিব, যদি আপনারা চান, যদি আপনারা সাপোর্ট দেন আমাকে, যদি আমার ক্লাসগুলো আপনারা এনজয় করে থাকেন, এখান থেকে কিছু রিটার্ন পান আপনারা মনে করেন, তাহলেই কিন্তু আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করব। সো 8 নাম্বার হয়ে গেল, এখন আমরা 9 নাম্বার কোশ্চেনে চলে যাই। 9 নাম্বার কি বলতেছে? আমি কিন্তু ইললজিক্যাল কম্প্যারিজনটাই বারবার করতেছি, কারণটা কি দেখেন, আমি যখন একটা রুলস পড়াইলাম, এই রুলসের আওতায় যতগুলা বই আছে যেখান থেকে কোশ্চেন করে থাকে আমি সকল বইয়ের এক্সাম্পলগুলো ঢুকাই দিয়েছি, তার ফলশ্রুতিতে কি হবে, আপনি এখান থেকে কমনও পাবেন এবং কনসেপ্টটা ক্লিয়ারও হবে আপনার। সো চলে আসেন, আমি পরের কোশ্চেনটা নিচ্ছি, এটা ব্যারন স্যাট থেকে নিয়েছি, এবং এটা অসংখ্যবার পরীক্ষায় এসেছে, এটা কিন্তু ঢাকা ব্যাংকেরও কোশ্চেন। একটু দেখি আমরা কি বলতেছে। ইওর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট, তোমার অ্যাডভাইসটা একদমই ভিন্ন না। ইওর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট ফ্রম দ্য আদার ফ্রেন্ডস, মানে তোমার উপদেশগুলো আমার অন্য বন্ধু থেকে ভিন্ন না। ভাই, তোমার উপদেশ আমার অন্য বন্ধু থেকে ভিন্ন হবে না আমার অন্য বন্ধুর উপদেশ থেকে ভিন্ন হবে? অবশ্যই তোমার উপদেশের সাথে আমি আমার বন্ধুকে কম্পেয়ার করব না, আমার বন্ধুর উপদেশকে কম্পেয়ার করব। এই জন্য এটা হবে, ইওর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাডভাইস অফ আদার ফ্রেন্ড, ফ্রম দ্য অ্যাডভাইস অফ আদার ফ্রেন্ডস। এখন এই অ্যাডভাইস যেহেতু সিঙ্গুলার, এই জন্য এখানে আমাকে কি দিতে হবে, দ্যাট অফ দিতে হবে, এটা একটা বিষয়। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা একটু আপনাদেরকে জানতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়টা কি? সেটা হলো, আপনারা জানেন কম্পারেটিভ ডিগ্রিতে সাধারণত কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসে, কিন্তু মনে রাখবেন ওয়ার্ডটা যদি ডিফারেন্ট বা ডিফারেন্ট হয় তখন কিন্তু প্রিপোজিশন হিসাবে সর্বদাই ফ্রম হবে, কখনোই দেন হবে না। সেই জন্য আমাকে আনসার কোনটা নিতে হবে? আনসার নিতে হবে বি ফর বাংলাদেশ, বি ফর বাংলাদেশ। সো 9 আনসার হবে বি। এগুলাই কিন্তু পরীক্ষায় আসে, এগুলাই কিন্তু পরীক্ষায় আসবে, আপনি ব্যাংক বলেন, বিসিএস বলেন, এর বাইরে কোনো কিছু আসবে না। কিন্তু বিসিএস একটু সহজ আসে এক্সাম্পলগুলা, ব্যাংকের এক্সাম্পলগুলা তুলনামূলকভাবে একটু টাফ এসে থাকে। ওকে, আচ্ছা, সো আমরা এবার একটু চলে আসি, আমরা পরের কোশ্চেনটা সলভ করব। হ্যাঁ, আমরা পরের কোশ্চেনটা একটু সলভ করতে চাই। 10 নম্বর কি বলতেছে? ইওর আর্গুমেন্ট ইজ নো ডিফারেন্ট ফ্রম দ্য লাস্ট স্পিকার, বলতেছে তোমার আর্গুমেন্টটা লাস্ট স্পিকারের থেকে ভিন্ন না। এই আমার আর্গুমেন্ট লাস্ট স্পিকার থেকে ভিন্ন হবে না লাস্ট স্পিকারের আর্গুমেন্ট থেকে ভিন্ন হবে? অবশ্যই আর্গুমেন্ট থেকে ভিন্ন হবে। তাহলে কি বলতে হবে? ফ্রম দ্য লাস্ট স্পিকারস আর্গুমেন্ট, অথবা ফ্রম দ্যাট অফ দ্য লাস্ট স্পিকার, ফ্রম দ্যাট অফ দ্য লাস্ট স্পিকার। তার মানে সি নাম্বার অপশনে ভুল আছে। সো ইললজিক্যাল কম্প্যারিজন এই পার্টটা খুবই 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 ইম্পর্টেন্ট, এই জন্য আমি বেশি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই টপিকটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু রেসপন্স করবেন প্লিজ। তো 10 নম্বরটা হয়ে গেল। আমি এখন ইললজিক্যাল কম্প্যারিজনটা আমি এবার অন্য আরেকটা টপিকে যেতে চাই। ইললজিক্যাল কম্প্যারিজন সবচাইতে ইম্পর্টেন্ট টপিক, প্লিজ একটু বলবেন যে আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, ইললজিক্যাল কম্প্যারিজনটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলবেন। আচ্ছা, সো আমি পরের টপিকে চলে যাব। এখন পরের টপিকটা হলো ডাবল কম্পারেটিভ, আরেকটি ইম্পর্টেন্ট টপিক। জেনারেলি 2টা বা 3টা বেশি ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, সবগুলো থেকেই কোশ্চেন হবে এবং সেইগুলোই আমি আজকে ক্লাসে রেখেছি, কিন্তু 2-3টা টপিক থেকে বারংবার কোশ্চেন আসে, যেমন ইললজিক্যাল কম্প্যারিজন আর একটা হলো ডাবল কম্প্যারিজন, এটা কিন্তু খুব বেশি আসে। হ্যাঁ, ইললজিক্যাল কম্প্যারিজন, ডাবল কম্প্যারিজন। এখন ডাবল কম্পারেটিভ জিনিসটা কি সেটা আমি একটু বুঝাবো। ডাবল কম্পারেটিভ জিনিসটা কি খুবই মন দিয়ে শিখবেন। হ্যাঁ, ডাবল কম্পারেটিভ দেখেন, আপনি একটু লিখে নিতে পারেন ডাবল কম্পারেটিভ জিনিসটা কি, আমি একটু লিখে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। ডাবল কম্পারেটিভ,
ডাবল কম্পারেটিভ জিনিসটা কি সেটা একটু বলি, একটু লিখে নেন এভাবে, হ্যাঁ। যত ডট 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 তত, অথবা আনুপাতিক হ্রাস বৃদ্ধি, অথবা আনুপাতিক হ্রাস বৃদ্ধি, আনুপাতিক হ্রাস বা বৃদ্ধি বুঝাতে, আনুপাতিক হ্রাস বা বৃদ্ধি বুঝাতে ডাবল কম্পারেটিভ হয়। যত তত বা আনুপাতিক হ্রাস বৃদ্ধি এটা বুঝাইতে ডাবল কম্পারেটিভ হয়। যেমন জিনিসটাকে আমি তোমাকে বলি, আমরা একটু ভালো করে শোনো, আমরা অনেক বাংলা বাক্য বলি যে বাংলা বাক্যতে যত তত আমরা ইউজ করি। কেমন? যেমন আমরা ছোট থেকেই পড়ে এসেছি, যতই পড়িবে ততই শিখিবে। এই যে যত তত, এরকম অসংখ্য বাংলা আমরা বাক্য ইউজ করি। কেমন? যেমন আমরা বলি যে যত বেশি ঘুমাবে তত বেশি পড়াশোনার জন্য কম সময় পাবে। যেমন রিয়েল কথা বলি, যত বেশি টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকবে তত বেশি ব্যাংক জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এরপরে যত বেশি শুভ্র স্যারের ম্যাথ ক্লাস করবে তত বেশি ম্যাথ শিখতে পারবে, যত বেশি নেসার স্যারের গাইডলাইন শুনবে তত বেশি জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই যে যত তত, যত বেশি ভোকাবুলারি মুখস্থ করবে তত বেশি জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, যত বেশি ম্যাথ এবং ইংলিশ ভালো পারবে তত বেশি জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই যে যত তত, আমরা যত তত দিয়ে যতগুলো বাক্য ইউজ করি, যত বেশি এডুকেশন খাতে বিনিয়োগ করা হবে তত বেশি জাতি উন্নত হবে। এই যত তত বাক্যগুলোকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে চাই তাহলে আমাকে একটি স্ট্রাকচার ফলো করতে হয়। সেই স্ট্রাকচার আমি একটু তোমাদেরকে লিখে দিব। যে জিনিসটা কি একটু দেখো, যত তত বা আনুপাতিক হ্রাসবৃদ্ধি বুঝাইতে বাক্যটা ইংলিশে ট্রান্সলেট করতে যে স্ট্রাকচারটা আমরা ফলো করি, সেই স্ট্রাকচারটা যদি আমি একটু তোমাদেরকে লিখে দিই, সেটা হলো এটা। দেখো সবাই, দা, প্রথমেই দা হবে। তুমি যেখানেই যত তত পাবে সেই স্ট্রাকচারটা কি সেটা আমি তোমাদেরকে একটু লিখে দিব। স্ট্রাকচার, তুমি শুরুতেই দা বসাবে, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে কম্পারেটিভ ডিগ্রি বসাবে, দা বসাবে, তারপরে কম্পারেটিভ ডিগ্রি বসাবে, এরপরে সাবজেক্ট বসাবে, তারপরে ভার্ব বসাবে, এরপরে একটা কমা দিতে হবে বাধ্যতামূলক। দা, কম্পারেটিভ ডিগ্রি, সাবজেক্ট, ভার্ব। ঠিক একইভাবে পরের অংশেও তাই, আমি দা বসাবো, এরপরে কম্পারেটিভ ডিগ্রি বসাবো, তারপরে আমি সাবজেক্ট বসাবো, তারপরে আমি ভার্ব বসাবো। তার মানে তুমি যদি কোনো সেন্টেন্সে যত তত পাও, তাহলে সেই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে যে স্ট্রাকচারটা আমাকে ফলো করতে হবে, সেই স্ট্রাকচারটা কি? দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, কমা, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এই হলো আমাদের যত তত রুলসটা। এখন আমাকে তো এমসিকিউ পরীক্ষায় ট্রান্সলেশন করতে হবে না, আমাকে এমসিকিউ পরীক্ষায় শুধু গুল্লা ভরাট করতে হবে ভুলটা আইডেন্টিফাই করে। এই জন্য এমসিকিউ এর জন্য তোমরা যে রুলসটা মনে রাখবা সেটা হলো কি, একটু ভালো করে শোনো, সেটা হলো কোনো সেন্টেন্সের শুরুতেই তুমি যদি দা প্লাস কম্পারেটিভ পাও, কোনো সেন্টেন্সের শুরুতেই তুমি যদি দা প্লাস কম্পারেটিভ পাও, তাহলে কমার পরেও তোমাকে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি দিয়েই শুরু করতে হবে। ঠিক একইভাবে আমরা বলতে পারি, কোনো সেন্টেন্সে কমার পরে যদি আমি দা প্লাস কম্পারেটিভ পাই, তাহলে শুরুতেও আমাকে দা প্লাস কম্পারেটিভ দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে। এই জন্যই আমরা সেন্টেন্সটা লিখি, যতই পড়িবে ততই শিখিবে। কি লিখি দেখো তো, the more you read, the more you learn. তুমি যত বেশি পড়িবে তত বেশি শিখিবে। দেখো তো মিলে গেছে কিনা? দা, দা, কম্পারেটিভ ডিগ্রি মোর, এরপরে সাবজেক্ট ইউ, এরপরে ভার্ব রিড, এরপরে কমা, আমি কমা দিয়েছি। আবার দেখো দা, কম্পারেটিভ ডিগ্রি, সাবজেক্ট, ভার্ব। এখন এমসিকিউতে কি করব? আমি যদি কমার পরেই দা প্লাস কম্পারেটিভ পাই, শুরুতে দা প্লাস কম্পারেটিভ, আমি যদি শুরুতে দা প্লাস কম্পারেটিভ পাই, কমার পরেও দা প্লাস কম্পারেটিভ, এটার নামই হলো ডাবল কম্পারেটিভ। প্লিজ একটু বলবেন আমি আপনাদেরকে ডাবল কম্পারেটিভটা বুঝাইতে পেরেছি কি না? ডাবল কম্পারেটিভটা আপনাদেরকে বুঝাইতে পেরেছি কিনা একটু বলবেন। একদম আমরা ব্যাংক জব ওরিয়েন্টেড পড়িয়ে থাকি। দেখেন ডিগ্রিতে অনেক হাবিজাবি জিনিস আছে, কিন্তু আমরা কিন্তু একদম একদম টু দা পয়েন্টে আমরা স্টাডি মানে পড়িয়ে থাকি, এবং ওই সকল স্মার্ট কোশ্চেনগুলাই কিন্তু আমরা ক্লাসে সলভ করিয়ে থাকি। একটু দেখি আমি ডাবল কম্পারেটিভ স্ট্রাকচারটা। ইয়েস, ভেরি গুড স্ট্রাকচারটা। সুমন দাস, জি স্যার। মাসুদ, ক্লিয়ার স্যার। সোনিয়া, ক্লিয়ার স্যার। এই যে আপনাদের সকলকে কমেন্টস করতে হবে, আমার এটা ভালো লাগে যে আপনারা একজনই বারবার কমেন্টস করতেছেন তা না, সবাই মিলে করতেছেন। ভেরি গুড, তার মানে সবারই পার্টিসিপেশন আছে। পানির মতো ক্লিয়ার স্যার, ধন্যবাদ। আশিস ঘোষ, ওকে স্যার। অফিসার জেনারেল এক্সাম কবে হতে পারে? 2021 সাল ভিত্তিক? এটা আগামী মাসে হওয়ার সম্ভাবনা আছে। 100% ক্লিয়ার স্যার, বুঝেছি। ওকে, ঠিক আছে।
আচ্ছা, ওকে, তাহলে আসি আমরা এখন কোশ্চেন সলভ করব। তাহলে আমরা এখন ডাবল কম্পারেটিভের রুলসটা শিখলাম, এরপরে আমরা ডাবল কম্পারেটিভের আমরা কিছু কোশ্চেন সলভ করব যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে বা আসতে পারে। সো দেখি তো ডাবল কম্পারেটিভ কি আছে। আমরা একটু শুরুর কোশ্চেনটা যদি একটু দেখি, শুরুর কোশ্চেনটা কি বলতেছে, দ্য বিজিয়ার ইউ বিকাম, দ্য বিজিয়ার ইউ বিকাম, আমি একটু পেনটা চেঞ্জ করে ফেলি। হ্যাঁ দেখো সবাই, দ্য বিজিয়ার, হ্যাঁ দ্য বিজিয়ার ইউ বিকাম, তুমি যত বেশি ব্যস্ত হয়ে পড়বে, দ্য লেস টাইম ইউ হ্যাভ ফর রিডিং, তুমি পড়াশোনার জন্য তত কম সময় পাবে। এখন একটা জিনিস দেখো, সেন্টেন্সের শুরুতেই কি আছে, দ্য বিজিয়ার, তার মানে দ্য প্লাস কম্পারেটিভ ডিগ্রি। সেন্টেন্সের শুরুতেই আছে দ্য বিজিয়ার, তার মানে দ্য প্লাস কম্পারেটিভ ডিগ্রি। এখন সেন্টেন্সের শুরুতেই যদি দ্য প্লাস কম্পারেটিভ থাকে, তাহলে কমার পরেও কি হবে, দ্য প্লাস কম্পারেটিভই হবে। তাহলে দেখো তো কি আছে, এ নাম্বার দ্য লেসার। আচ্ছা দেখি তো তোমরা আগে 11 আনসার করো, কোনটা হবে আমি একটু দেখতে চাই। 11 কোনটা হবে আমি দেখতে চাই। অনন্যা রয় আনসার করেছে, ওকে। শাহাবুদ্দিন আনসার করেছে, রহমান, সুরাইয়া রহমান আনসার করেছে, ওকে। আরো আনসার করতে হবে তো, 1-2 জন কেন, সাথে সাথে আনসার করতে হবে। একটা কোশ্চেনে আপনাদের যে আপনারা এখন 235 জন আছেন, প্রত্যেকেই আনসার করবেন সাথে সাথে। রিপন 11C, সি, ওকে ঠিক আছে, আপনারা বুঝেছেন। দেখেন দা বিজিয়ার, তার মানে কি দা প্লাস কম্পারেটিভ, তাহলে কমার পরেও কি হবে, দা প্লাস কম্পারেটিভই হবে। এখন লেসার, আমি শুরুতে একদম 1 নাম্বার কোশ্চেনে বলেছিলাম, আপনারা যারা শুরু থেকে ছিলেন না, পরে আপনারা দেখে নেবেন, এটা লেসার বলে পৃথিবীতে কোনো ওয়ার্ড নাই। অ্যাকচুয়ালি লেসটাই হলো কম্পারেটিভ ডিগ্রি। লিস্ট মানে সুপারলেটিভ ডিগ্রি, এটা হবে না। ইয়েস, দ্য লেস টাইম ইউ হ্যাভ ফর রিডিং, তার মানে সি ফর চিটাগং, এটাই আনসার, লেসার হবে না। সো এই হলো আমার ডাবল কম্পারেটিভ। এখন আসেন 12 নম্বর কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। এটা একটা ব্যাংকের কোশ্চেন, প্রিভিয়াস ব্যাংকের কোশ্চেন। 12 নম্বরটা একটু আনসার করেন দেখি আপনারা পারেন কিনা, একটু ডিফারেন্ট কিন্তু 12 নম্বরটা, দ্রুত আনসার করতে হবে। আমি আমার ক্লাসটা পার্টিসিপেটরি ক্লাস রাখতে চাই, কারণ আমি শুধু বলে যাব, আপনারা শুনবেন, নট দ্যাট, আপনাদেরকেও বলতে হবে, আনসার করতে হবে। স্বপন আনসার করেছে, মুস্তাকিম আনসার করেছে, আশরাফুর রহমান আনসার করেছে, অনন্যা, ওকে। বি আর সি, কি ব্যাপার বি আর সির মধ্যে এত কেন, বি আর সি, সবাই বি আর সি, কেউ বি বলতেছে কেউ সি বলতেছে, বি সি, ওকে ঠিক আছে। এখন আমি একটু বুঝাইতে চাই আপনাদেরকে, প্লিজ আপনারা যারা আনসার করেছেন তারাও দেখবেন, যারা আনসার করতে পারেন নাই তারাও একটু দেখার চেষ্টা করেন। আমি পড়াচ্ছি, সবাই দেখেন কিভাবে আমরা সলভ করব। দ্য মোর উই লুক এট দ্য পিস অফ মডার্ন আর্ট, আমরা আধুনিক সাহিত্য বা কলা বা শিল্পের প্রতি যত বেশি নজর দিব, ইট লুকড বেটার, এটা তত ভালো মনে হবে। আমি শিল্পের দিকে যত বেশি নজর দিব তত ভালো মনে হবে। ওকে, এখন দেখেন যেহেতু এমসিকিউ শুরুটা কি দিয়ে হয়েছে, দা মোর, তার মানে দা প্লাস কম্পারেটিভ। আমি কিন্তু এটা বলি নাই মোর থাকলে মোরই লিখতে হবে, কম্পারেটিভ থাকলে কম্পারেটিভ লিখতে হবে। তাহলে দা মোর, এটা হলো আমার কম্পারেটিভ ডিগ্রি। এখন এটা যদি কম্পারেটিভ ডিগ্রি হয়, কমার পরেও কি হবে, কম্পারেটিভ ডিগ্রিই হবে। তাহলে এখন আসি, এ শুরুতেই দা প্লাস কম্পারেটিভ থাকা লাগবে কমার পরে, সো এখানে দা প্লাস কম্পারেটিভ নাই, এ বাদ। বি নাম্বার দা প্লাস কম্পারেটিভ আছে, সো বি নাম্বার হইতে পারে। সি নাম্বার দা লেস, ভাই লেসও তো কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এটাতেও তো স্ট্রাকচার মিলে যাচ্ছে, এটাও আনসার হইতে পারে। ডি নাম্বার আনসার হবে না। তাহলে আমাকে এখন বি আর সির মধ্যে, আমাকে এই দুইটার যে কোনো একটা আনসার হবে। এখন এই বি আর সির মধ্যে পার্থক্য আইডেন্টিফাই করতে হবে। বিতে আছে দ্য মোর উই লাইক ইট, সিতে আছে দ্য লেস উই লাইকড ইট, তার মানে বি আর সি দুই জায়গায় ব্যবধান। এখানে মোর আছে, এখানে লেস আছে, এখানে লাইক আছে, এখানে লাইকড আছে, তার মানে কি টেন্সের ব্যবহারটা, তাহলে আমাকে অবশ্যই যেহেতু টেন্স এটা বেশি প্রাধান্য দিতে হবে। এখন আমরা দেখব লাইক হবে না লাইকড হবে, প্রেজেন্ট হবে না পাস্ট হবে, এটা ডিপেন্ড করবে আগের ক্লজটা কোন অংশে আছে। দেখেন তো, দ্য মোর উই লুকড আছে, তার মানে এই ক্লজটা যেহেতু কিসে আছে, পাস্টে আছে, তাহলে পরের অংশটাও পাস্ট করা উত্তম। এই জন্য আমাকে লাইকের পরিবর্তে লুকড নিতে হবে, বি হবে না। কারেক্ট আনসার হবে সি, অপশন সি উইল বি কারেক্ট আনসার, অপশন সি উইল বি কারেক্ট আনসার। সো যারা সি বলেছিলেন, আই অ্যাপ্রিসিয়েট ইউ। ওকে, একটু দেখবো আমরা বুঝতে পারছি কিনা। এই আমি 12 নম্বর কোশ্চেনটা বুঝাইতে পেরেছি কিনা, প্লিজ ইনফর্ম মি। ইয়েস, শিপ্রা মন্ডল সি নাম্বার, ইয়েস ভাই ঠিক আছে, সি। মারুফা সি, ভেরি গুড ভেরি গুড।
এভাবে সবাইকে একটু আনসার করতে হবে। ইরামনি আনসার করেছে, দ্যাটস গ্রেট। ইরামনি গতকালকেও ছিল, বেশ রেসপন্স করেছিল। পলাশ রুমকি, থ্যাংকস স্যার, ওকে, থ্যাংকস আ লট। টার্নিং পয়েন্টের পরিবারের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ। ব্যাংকের জন্য যদি আপনার স্বপ্ন থাকে ব্যাংকার হওয়া, আমি এনশিওর করতে পারবো ভাই ইনশাল্লাহ, এই ক্লাসটা বা আমাদের যদি একটা কোর্স করতে পারেন, আপনার ব্যাংকার হওয়ার স্বপ্নটা ইনশাল্লাহ আল্লাহ রহিম রহমানের ইচ্ছায় বাস্তবায়িত হবে। ওকে, আমি বুঝেছি। ওকে, তাহলে ডাবল কম্পারেটিভ হয়ে গেল। আমি তাহলে ডাবল কম্পারেটিভের আর কোনো এক্সাম্পল দেখাবো না, আমি একটু স্কেপ করে যাচ্ছি, কারণ সবগুলো টপিকই যদি আমি একটু টাচ করতে পারি তাহলে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। সো ডাবল কম্পারেটিভ এই হলো মূল বিষয়। যত তত বুঝাইলে শুরুতেও দা প্লাস কম্পারেটিভ, কমার পরেও দা প্লাস কম্পারেটিভ। এমসিকিউ এর ক্ষেত্রে আপনি যদি কোনো কোশ্চেনে শুরুতে দা প্লাস কম্পারেটিভ পান, কমার পরেও দা প্লাস কম্পারেটিভ, কমার পরে যদি দা প্লাস কম্পারেটিভ পান, শুরুতেও দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি হবে। হয়ে গেল ডাবল কম্প্যারিজন। এখন চলে আসেন, আমরা পরের অংশে চলে যাব। ডাবল কম্পারেটিভে আমি আর এক্সাম্পল দেখাবো না, আমি পরেরটাতে চলে যাচ্ছি। পরেরটা কি বলতেছে? 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন ভাই, আমি ডিগ্রিতে সবচাইতে বেশি কোশ্চেন হয় কম্পারেটিভ ডিগ্রি থেকে, তারপরে কোশ্চেন হয় সুপারলেটিভ ডিগ্রি থেকে। এই দুইটাই আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। এবং কম্পারেটিভ ডিগ্রি যে রুলসগুলো রুলস থেকে কোশ্চেন হয়, ওই রুলসগুলাই এনেছি, এবং ওই রুলসের আওতায় যে সকল কোশ্চেনগুলো বিভিন্ন বইয়ে আছে, এক্সাম্পলগুলো, ওইগুলো থেকে আমি আমার আজকের ম্যাটেরিয়ালসটা ডেভেলপ করেছি। তো আসেন পরের যে কোশ্চেনটা সেটা আমি একটু দেখতে চাই। ওকে, 14 নাম্বার, সবাই একটু দেখেন 14 নাম্বার কি বলতেছে। হি ওয়াজ মাচ মোর ওয়াইজার, সে অনেক বেশি জ্ঞানী হয়ে গিয়েছিল। আফটার দ্যাট আনফরচুনেট ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে হলো ঘটনা, আনফরচুনেট মানে দুর্ভাগ্যজনক ঘটনা। তাহলে হি ওয়াজ মাচ মোর ওয়াইজার, সে অনেক বেশি জ্ঞানী হয়ে গিয়েছিল। আফটার দ্যাট আনফরচুনেট ইনসিডেন্ট, ওই দুর্ভাগ্যজনক ঘটনার পরে সে আরো বেশি সতর্ক হয়ে গিয়েছিল। ওকে, আনসার করবো সবাই দ্রুত। 14 আনসার কোনটা হবে একটু বলতে হবে। 14 আনসার কোনটা হবে? কোশ্চেন নাম্বার 14, সবাই রেসপন্স করেন। সুরাইয়া 14 বি, মিজানুর বি, বি বি, তার মানে আপনারা সবাই তাহলে বুঝে ফেলেছেন। সবাই একটা জিনিস লিখে নেন, একটা নোট লিখে নেন সবাই। আপনারা এটাও কিন্তু পরীক্ষায় আসে, একটা নোট লিখে নেন। দুটি কম্পারেটিভ ডিগ্রি, বুঝে নেবেন সবাই। দুটি কম্পারেটিভ ডিগ্রি কখনোই পাশাপাশি বসে না, কখনোই পাশাপাশি বসে না। দুটি কম্পারেটিভ ডিগ্রি কখনোই একই সেন্টেন্সে পাশাপাশি বসে না। তার মানে দুটি কম্পারেটিভ ডিগ্রি একত্রে হবে না, দুটি কম্পারেটিভ ডিগ্রি একত্রে হবে না। এখন একটু দেখেন, হি ওয়াজ মাচ, আপনারা জানেন কিনা এটা কিন্তু পজিটিভ ডিগ্রি। মোর এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। ওয়াইজার এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। আমি কিন্তু কখনো বলি নাই পজিটিভ কম্পারেটিভ পাশাপাশি হবে না। আপনারা কি মনে রাখবেন? আপনারা মনে রাখবেন কম্পারেটিভ কম্পারেটিভ, কম্পারেটিভ প্লাস কম্পারেটিভ কখনোই পাশাপাশি হবে না, কিন্তু পজিটিভ কম্পারেটিভ পাশাপাশি হতে পারে। এই জন্য এখানে ওয়াইজার যেহেতু কম্পারেটিভ, নতুন করে মোর বলার দরকার নেই, আমাকে বলতে হবে হি ওয়াজ মাচ ওয়াইজার, হি ওয়াজ মাচ ওয়াইজার। এই হলো আমাদের মূল বিষয়। সো বুঝতে পেরেছি ইনশাল্লাহ। তাহলে এখন 15 নম্বর কোশ্চেনটা সবারই পারা উচিত। 15 নম্বর কোশ্চেনটা প্রত্যেকেরই পারা উচিত যারা প্রথমটা বুঝেছেন। কেন? সবাই একটু দেখব। ইভেন দো, যদিও মিস কলম্বিয়া লস্ট দ্য বিউটি কন্টেস্ট, যদিও মিস কলম্বিয়া বিউটি কন্টেস্টে হেরে গিয়েছিল, শি ওয়াজ স্টিল, তারপরেও কলম্বিয়া এখনো পর্যন্ত মোর প্রিটিয়ার, অনেক বেশি সুন্দরী, প্রিটিয়ার দেন দ্য আদার গার্লস, অন্যান্য মেয়েদের থেকেও, ইন দ্য প্রেজেন্ট মানে নাটকের দৃশ্যে, নাটকের ক্ষেত্রে অন্যান্য নায়িকাদের থেকেও সে বেশি সুন্দরী। সো একটু দেখেন এখানে যে ভুলটা আছে সেটা কি? প্রিটিয়ার এটা হলো কম্পারেটিভ ডিগ্রি, মোর এটাও কম্পারেটিভ ডিগ্রি, দুইটা কম্পারেটিভ ডিগ্রি পাশাপাশি বসবে না, যার জন্য 15 আনসার হবে হলো সি ফর চিটাগং। ওকে, হ্যাঁ সকলে অ্যান্সার করেছে 15 সি। এইভাবে আপনাদেরকে রেসপন্স করতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এভাবে দ্রুত সবাইকে আনসার করতে হবে, সবাইকে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনাদেরকে আনসার করতে হয়, এটা বেটার আপনাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা হয়ে গেল আমাদের। এখন আমরা পরের টপিকে চলে যাই। পরে কি বলতে চাচ্ছে সেটা একটু দেখবো আমরা। এটা আরেকটি ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ পরীক্ষায় প্রচুর আসতে দেখেছি আমি। অনেস্টি ইজ মোর সুপেরিয়র দেন রিসেস, অনেস্টি ইজ মোর সুপেরিয়র দেন রিসেস। এখন একটু তোমাদেরকে বলি, তোমরা একটু মনে রাখবা সবাই, কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসে, আমি এটা শুরুতে তোমাদেরকে বলেছি।
কিন্তু কিছু কিছু ল্যাটিন ওয়ার্ড আছে যে সকল ওয়ার্ডগুলার পরে দেন না বসে টু বসে, এমন অনেকগুলা ওয়ার্ড আছে। আমি এখন তোমাদেরকে যেগুলা দিব মনে রাখবা এখান থেকেই পরীক্ষায় আসবে। আমি তোমাকে এনশিওর করতেছি এর বাইরে ইনশাল্লাহ পরীক্ষায় কোশ্চেন হবে না, কারণ এগুলা টপ মোস্ট ইম্পর্টেন্ট। সেগুলা কি সবাই একটু লিখে নাও তোমরা। সিনিয়র, সিনিয়র, এরপরে জুনিয়র, জুনিয়র, এরপরে ইনফেরিয়র, ইনফেরিয়র, এরপরে সুপেরিয়র, সুপেরিয়র। ওকে, তাহলে সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, আল্টেরিয়র, আল্টেরিয়র মনে রাখবে। দেখো সবগুলো ওয়ার্ডের শেষে আইওআর আছে, আইওআর, আইওআর, আইওআর। তোমরা একটু জিনিস মনে রাখবা, এই আইওআর যে সকল ওয়ার্ডের শেষে আইওআর আছে এই সকল ওয়ার্ডের পরে দেন না বসে টু বসে, এটা তোমার নোট ডাউন করে দাও। সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র ইত্যাদি আইওআর যুক্ত শব্দের পরে দেন না বসে টু বসে, এটা একটু মনে রাখো তোমরা। আরেকটা জিনিস মনে রাখবা, এই সকল ওয়ার্ডকে কখনো মডিফাই করা যাবে না। এই সকল ওয়ার্ডকে, এই সকল ওয়ার্ডের পূর্বে মোর বা মোস্ট বসানো যাবে না। এই সকল ওয়ার্ডের পূর্বে মোর অথবা মোস্ট বসানো যাবে না, এটা একটু মনে রাখলে হয়েছে। আরেকটা জিনিস একটু মনে রেখো, স্টার সাইন দিয়ে মনে রেখো, হ্যাঁ এটাও পরীক্ষায় আসে। প্রেফারেবল, PREFE, আমি একটু যদি বলি নোট নোট একটু দেখি যদি বলি তোমাদেরকে, দেখো তোমরা একটু স্টার সাইন দিয়ে লিখে নাও। প্রিফারেবল, PREFERABLE, প্রিফারেবলের পরেও দেন না বসে টু বসবে, এটা একটু মনে রেখো, হ্যাঁ কারণ এটা আসে পরীক্ষায়। ডেথ ইজ পরে আসে, সো আমি আর বলবো না। সো কি শিখলাম তাহলে? সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র ইত্যাদি আইওআর যুক্ত শব্দের পরে দেন না বসে টু বসে, এবং প্রিফার বা প্রিফারেবল এই সকল এই ওয়ার্ডের পরেও দেন না বসে টু বসবে। তাহলে আমরা সুপেরিয়র এরপরে দেন হবে না, সুপেরিয়র এরপরে দেন হবে না, সুপেরিয়র এরপরে টু আছে ঠিক আছে কিন্তু মোর হবে না, এই জন্য আনসার হবে ডি। অনেস্টি ইজ সুপেরিয়র টু রিসেস, ধন সম্পদের থেকেও সততা উত্তম, ধন সম্পদের থেকেও সততা উত্তম। গুড। এরপরে যদি আমরা চলে আসি 17 নাম্বার কোশ্চেন কি বলতেছে সেটা আমরা একটু দেখব। কোশ্চেন নাম্বার 17 আমরা যদি একটু দেখি কি বলতেছে সেটা, ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার, মানে কি? ডেথ ইজ প্রিফারেবল, মৃত্যু উত্তম দেন ডিসঅনার, মানে অসম্মানের থেকেও মৃত্যু শ্রেয়। এখন আমি তোমাদেরকে স্টার সাইন দিয়ে বলেছিলাম প্রিফারেবলের ক্ষেত্রেও একই রুলস প্রযোজ্য, সো আনসার এটাই ঠিক আছে, ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার। এই হলো আমাদের কম্পারেটিভ ডিগ্রি থেকে যে কোশ্চেনগুলো আসে সেটা হলো এই। তাহলে আমরা প্রথম থেকে যদি বলি, দুজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে কম্পেয়ার বুঝাইতে কম্পারেটিভ ডিগ্রি হয়। এরপরে যে রুলসটা আমরা শিখেছি সেটা হলো যে ইললজিক্যাল কম্প্যারিজন, তারপরে শিখেছি ডাবল কম্পারেটিভ, এরপরে শিখেছি দুইটা কম্পারেটিভ পাশাপাশি বসে না, এরপরে শিখলাম কিছু ল্যাটিন ওয়ার্ড আছে এরপরে দেন না বসে টু বসে, এবং এই সকল ওয়ার্ডকে মডিফাই করা যায় না, এই সকল ওয়ার্ডের পূর্বে মোর, মোস্ট, এভরি, ভেরি এগুলো বসে না। শেষ, এই হলো আমাদের কম্পারেটিভ ডিগ্রি। এখন আমরা আসবো সুপারলেটিভ ডিগ্রি নিয়ে একটু কোশ্চেন করব। 2-3টা রুলস আছে সুপারলেটিভ ডিগ্রি থেকে, এই 2-3টা রুলস আমরা একটু শেষ করার চেষ্টা করব। সো কম্পারেটিভ ডিগ্রি থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ইনশাল্লাহ আমার যে রুলসগুলো ছিল এবং যে কোশ্চেনগুলো আমি দিয়েছি এগুলো যদি আপনারা বুঝতে পারেন, বাসায় প্র্যাকটিস করেন, এর বাইরে কোশ্চেনই আসবে না। রুলস তো দূরে থাক, এই কোশ্চেনগুলো থেকে আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি এই এক্সাম্পলগুলাই ইনশাল্লাহ আপনি পরীক্ষার মধ্যে পাবেন। ওকে, প্লিজ একটু স্যার কোর্স ফি কিভাবে ভর্তি হব কোর্সে? ওকে, আমাদের এখান থেকে তোমাকে স্ক্রল বারে দিয়ে দেবে, কোর্সে তুমি কিভাবে ভর্তি হবে এটা আমি স্ক্রল বারে দিয়ে দিবে। হ্যাঁ তানিম, একটু স্ক্রল বারে আমাদের কোর্সে কিভাবে ভর্তি হবে ভর্তির লিঙ্কটা একটু দিয়ে দাও। ওকে ঠিক আছে, আমাদের কোর্স ফি কত এখন? 3200 টাকা, অনলি ফর 3200 টাকা। এইটা সম্পূর্ণ ব্যাংক জব কোর্স ফি 3200 টাকা। ওকে, একটু দেখি তোমরা ক্লাসটা বুঝতেছো কিনা, প্লিজ একটু ইনফর্ম করো, একটু ইনফর্ম করো তোমরা বুঝতেছো কিনা। হ্যাঁ, এ অ্যান্ড সি একই, এ অ্যান্ড সি একই, কোনটা এ অ্যান্ড সি একই একটু বলবে আমাকে। কোনটাতে ছিল? ও আগের কোশ্চেনে এটা হইতে পারে, টাইপিং একটু মিস্টেক হইতে পারে, কিন্তু আমি যেটা বলেছি ওইটাই উত্তর হবে। হ্যাঁ আচ্ছা, জি স্যার। আচ্ছা, এই একটু আমাকে বলা যে স্যার আমি বুঝতে পারতেছি, বাট স্যার আপনি একটু দ্রুত কথা বলতেছেন, স্যার রুলসটা যদি আরেকবার রিপিট করা যেত এটা আমার জন্য ভালো হতো, এভাবে আপনারা সবাই বলবেন। আপনাদেরকে
যাতে বুঝতে পারেন, এটার জন্যই তো আমাকে পরিশ্রম করে এখানে ক্লাসটা নেওয়া। হ্যাঁ, সো আমার উদ্দেশ্যটাই কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করা এই টপিকটা থেকে। হ্যাঁ, এবং এই টপিকটা থেকে যদি কোনো কোশ্চেন আসে ইনশাল্লাহ আপনি কমন পাবেন আমার এই এক্সাম্পলগুলো থেকেই। আচ্ছা, এখন আমি সুপারলেটিভ ডিগ্রিতে চলে আসি। কম্পারেটিভ ডিগ্রি থেকে আমি যেগুলো পড়িয়েছি এর বাইরে কোনো কোশ্চেন হবে না ইনশাল্লাহ। এখন সুপারলেটিভ ডিগ্রিটা যদি একটু বলি, স্যার এই ক্লাসের কি কোনো পিডিএফ পাবো? না, এটা তো আমাদের যারা লেকচার শিট, আমাদের যে স্টুডেন্টরা তারা লেকচার শিটের মধ্যে খুব সুন্দর করে এক্সপ্লেনেশন করে দিয়েছি, এবং আমরা কিন্তু সকল বিষয়গুলো নিয়ে আসি নাই, যেগুলো পরীক্ষায় দরকার সেটাই আমরা এনেছি। হ্যাঁ, সো আপনি শিটগুলো পড়লেই হবে। আমাদের শিটগুলো আমারই তৈরি, আমাদের যে শিটগুলো এটা আমি তৈরি করেছি। ওকে, আমাদের ইংলিশের 1 থেকে 12 আমার তৈরি, শাকিল স্যার তৈরি করেছে রিটেনগুলা, এবং এমসিকিউ এর 13 থেকে 16। আচ্ছা, সো চলে আসি আমি সুপারলেটিভ ডিগ্রিটা যদি একটু বলি। ভাই, কখন সুপারলেটিভ ডিগ্রি হবে? আপনারা মনে রাখবেন, যখন 2-এর অধিক ব্যক্তি বা বস্তু, 2-এর মধ্যে তুলনা হইলে কম্পারেটিভ ডিগ্রি, আর 2-এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা হবে তখন সুপারলেটিভ ডিগ্রি। 2-এর অধিক মানে কি? 3 জন, 4 জন, 3000 কোটি, 4000 কোটি, 300, 400, মানে 2-এর অধিক হইলেই সেটা কি হবে? সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তাহলে আসেন আমরা কোশ্চেন পড়তে পড়তে রুল সম্পর্কে একটা ধারণা নিব। সো আমরা 18 নম্বর কোশ্চেনটা একটু সলভ করি। দেখেন 18 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। ওকে, সবাই একটু দেখেন। মোস্ট ক্রিটিক্স অ্যাগ্রি দ্যাট, বেশিরভাগ সমালোচকেরা একমত যে উইলিয়াম শেক্সপিয়ার ইজ গ্রেটার রাইটার। উইলিয়াম শেক্সপিয়ার হলো সবচাইতে গ্রেটার রাইটার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তার মানে কি? বেশিরভাগ সমালোচকেরা একমত হন যে উইলিয়াম শেক্সপিয়ার, ইংলিশে যতগুলো রাইটার আছে এর মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার হলো সবচাইতে ভালো। এখন দেখেন, ইংলিশ লিটারেচারে কিন্তু 1-2 জন রাইটার না, অসংখ্য রাইটার আছে। এই অসংখ্য রাইটারের মধ্যে কে শ্রেষ্ঠ? উইলিয়াম শেক্সপিয়ার শ্রেষ্ঠ। তার মানে কি? 2-এর অধিক ব্যক্তির মধ্যে আমি একজনকে আমি বেছে নিয়েছি, অনেকের মধ্যে একজন, তার মানে সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু এখানে করা হয়েছে কম্পারেটিভ ডিগ্রি, এই জন্য এখানে গ্রেটার জায়গায় গ্রেটেস্ট হবে। কিন্তু মনে রাখবেন, সুপারলেটিভ ডিগ্রি কখনো দা ছাড়া বসে না। এই জন্য শুধু গ্রেটেস্ট বললেও হবে না, আমাকে বলতে হবে দা গ্রেটেস্ট। শুধু মোস্টের আগে দা না বসলেও হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সবসময় সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসাইতে হবে। তার মানে দা গ্রেটেস্ট। ভেরি গুড। এবার আসেন 19 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। কোশ্চেন নাম্বার 19টা আমরা একটু দেখি কি বলতে চাচ্ছে। দ্য এরিয়া, ওই এরিয়াটা হোয়ার দ্য মাইক্রোচিপ ইজ ম্যানুফ্যাকচার্ড, ওই এরিয়াটা যেখানে মাইক্রোচিপটা উৎপাদন করা হয়, মাস্ট বি দ্য মোস্ট ক্লিনেস্ট এনভায়রনমেন্ট পসিবল, সেই জায়গাটা যতটুকু সম্ভব ক্লিন রাখতে হবে। যে এরিয়াতে মাইক্রোচিপ উৎপাদন করব ওই এরিয়াটা খুবই স্বচ্ছ রাখতে হবে। সবাইকে 19 নাম্বার কোন অংশটা আনসার একটু বলতে হবে। 19-এর দ্রুত আনসার করতে হবে। 19-এর কোনটা আনসার, কোন অপশন ভুল আছে? হ্যাঁ, রাশেদুল ইসলাম আনসার করেছে, ভেরি গুড। এটা কিন্তু পামেলা আনসার করেছে, ইরামনি আনসার করেছে, শান্তনা আনসার করেছে, রিপন আনসার করেছে, শফিক বিশ্বাস আনসার করেছে। সবাইকে আমি আনসার চাই, আমি সবার আনসারটা দেখতে চাই। ওকে, মুস্তাকিম আনসার করেছে 19 নাম্বারটা কি বললো? দা হবে না 19 নাম্বারে। আচ্ছা, একটু দেখি আমরা। ইজ ম্যানুফ্যাকচার দ্য মোস্ট ক্লিনেস্ট, কেন দা হবে না? দা হবে, তুমি ঠিক বলো নাই, মোস্ট ক্লিনেস্টে ভুল আছে। ভেরি গুড, আপনারা এভাবে রেসপন্স করবেন, এটা আমাকে ইন্সপায়ার্ড করবে। ইয়েস, আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমি যখন কম্পারেটিভ ডিগ্রি পড়িয়েছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম 2টা কম্পারেটিভ ডিগ্রি কখনোই পাশাপাশি বসে না। ঠিক একইভাবে আপনারা মনে রাখবেন, 2টি সুপারলেটিভ ডিগ্রি কখনোই একত্রে বসে না। সেটা একটু মনে রাখবো আমরা, 2টি সুপারলেটিভ ডিগ্রি একত্রে বসবে না। 2টি সুপারলেটিভ ডিগ্রি একত্রে বসে না। 2টি সুপারলেটিভ ডিগ্রি একত্রে বসে না। এই জন্য ক্লিনেস্ট সুপারলেটিভ ডিগ্রি, মোস্ট সুপারলেটিভ ডিগ্রি, 2টা সুপারলেটিভ ডিগ্রি পাশাপাশি বসবে না। এই জন্য আমাকে বলতে হবে মাস্ট বি দ্য ক্লিনেস্ট এনভায়রনমেন্ট। সো আনসার হবে সি। তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে 2টা কোশ্চেন পড়লাম 2টা রুলসের উপরে বেস করে। এখন আসেন আমাদের কম্পারেটিভ ডিগ্রির শেষ রুলসটা আমরা একটু জানবো। আরেকটা ইম্পর্টেন্ট রুলস আমি একটু যদি লিখে দিই আপনাদেরকে, ভাই একটু মনে রাখবেন, কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলা নিজেরাই সুপারলেটিভ ডিগ্রির অর্থ প্রদান করে। যেমন কি শোনেন,
পারফেক্ট, ইউনিক। ইউনিক মানে কি? অদ্বিতীয়, মানে সেই তো একা, ও নিজেই তো সুপারলেটিভ ডিগ্রির অর্থ প্রদান করবে, তাহলে ওকে আবার নতুন করে সুপারলেটিভ ডিগ্রি মোর যোগ করার দরকার নেই। সো আমি একটু রুলসটা আপনাদেরকে লিখে দিই, অনেকগুলো আছে কিন্তু আমি যেগুলো দিচ্ছি ইনশাল্লাহ এর বাইরে আসবে না, ইনশাল্লাহ এর বাহিরে আসবে না। সেটা কি আমি একটু যদি তোমাদেরকে বলি, 4টা লিখে দিব। ইউনিক, ইউনিক, এরপরে সুপ্রিম, সুপ্রিম, এক্সট্রিম, এক্সট্রিম, আর একটা পারফেক্ট। এই 4টা জিনিস একটু মনে রাখবা প্লিজ। ইউনিক, সুপ্রিম, এক্সট্রিম, পারফেক্ট। একটু নোটটা তোমরা এভাবে লিখে নাও, আমি মুখে বলে যাচ্ছি। ইউনিক, সুপ্রিম, এক্সট্রিম, পারফেক্ট। এরা যেহেতু নিজেরাই সুপারলেটিভ ডিগ্রির অর্থ প্রদান করে, তাই এদের পূর্বে ভেরি বা মোস্ট বসে না, মনে রাখবা। ইউনিক, সুপ্রিম, এক্সট্রিম, পারফেক্ট, এই 4টা ওয়ার্ড নিজেরাই সুপারলেটিভ ডিগ্রির অর্থ প্রদান করবে, তাই এদের পূর্বে কখনোই মোস্ট বা ভেরি বা অন্য কোনো কোয়ালিফায়ার বসবে না, অন্য কোনো কোয়ালিফায়ার বসবে না। মোস্ট ইউনিক বলতে পারবা না, শুধু ইউনিক। মোস্ট পারফেক্ট বলতে পারবা না, শুধু পারফেক্ট বলতে হবে। সো আমরা এখন দেখব 20 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে। 20 নাম্বার কোশ্চেনটা একটু তোমাদের তো এতক্ষণ আনসার করার কথা, তোমরা আনসার আরো দ্রুত আনসার করতে হবে। 20 নাম্বার কি বলতেছে তাহলে? হি ইজ আ মোস্ট পারফেক্ট জাজ। দেখো, পারফেক্ট নিজেই সুপারলেটিভ, মোস্ট হবে না। হি ইজ দ্য মোস্ট হবে না, ভেরি হবে না, আনসার হবে ডি। হি ইজ আ পারফেক্ট জাজ, হি ইজ আ পারফেক্ট জাজ। গুড, এই তো বলে দিয়েছে পারফেক্ট, ইউনিক, এক্সট্রিম, সুপ্রিম। এই যে তুমি একবার লিখেছো, তার মানে কি তোমার একবার এটা রেওয়াজ করা হয়ে গেল, তুমি দ্রুত এটা মুখস্থ রাখতে পারবে খুব সহজেই। এবার আসো 21 নম্বর কোশ্চেনটা, একটু দ্রুত আনসার করো তো তোমরা। 21 নম্বর কোশ্চেন কি হবে? স্যার ক্লাস সবসময় দেখি, কমেন্ট করি না, জাস্ট দোয়া করবেন। না, অবশ্যই কমেন্ট করতে হবে, তুমি কমেন্ট না করলে আমি কি করে বুঝবো? আমার জন্য হইলেও কমেন্টস করতে হবে। হ্যাঁ, লুৎফর রহমান আনসার করেছে, গুড। ইয়াকুব আনসার করেছে, আসিফ আনসার করেছে, হ্যাঁ, নয়ন আনসার করেছে, অনন্যা আনসার করেছে, সি, ভেরি গুড। হ্যাঁ, আমরা একটু দেখি তাহলে। আচ্ছা, 21 নম্বর কোশ্চেন কি বলতেছে সেটা একটু দেখি আমরা। দ্য ইঞ্জিনিয়ার, ওই সকল মানে ওই ইঞ্জিনিয়ারটা, হু ইজ রিনাউন্ড, যে অনেক বেশি বিখ্যাত, ফর ইজ ইঞ্জিনুইটি, যে তার কি ভাই উদ্ভাবনী ক্ষমতার জন্য বিখ্যাত। তাহলে ওই ইঞ্জিনিয়ার যে তার উদ্ভাবনী ক্ষমতার জন্য অনেক বেশি প্রসিদ্ধ, হ্যাজ ডিজাইন, সে ডিজাইন করেছে আ ভেরি ইউনিক কুলিং সিস্টেম, একটা খুবই ইউনিক কুলিং সিস্টেম ডিজাইন করেছে ফর আওয়ার নিউ প্ল্যান্ট ইন স্পেন, আমার স্পেনে যে নতুন প্রকল্পটা তৈরি হয়েছে ওই প্রকল্পের জন্য সে খুবই ইউনিক একটা মডেল তৈরি করেছে। তাহলে দেখো, ইউনিক আমরা একটু আগে পড়লাম, ইউনিক, সুপ্রিম, এক্সট্রিম, পারফেক্ট, এর আগে ভেরি বা মোস্ট বা অন্য কোনো ধরনের কোয়ালিফায়ার বসাবো না, এই জন্য এখানে ভেরি হবে না, শুধু ইউনিক হবে। এখানে ভেরি হবে না, শুধু ইউনিক হবে, শুধু ইউনিক হবে। ওকে, সো হ্যাঁ, আমরা একটু দেখি তাহলে। 21 নম্বর কোশ্চেনে আনসার ছিল সি, এই হলো মূল বিষয়। সো সুপারলেটিভ ডিগ্রি থেকে এই 3টা রুলসের আওতায় কোশ্চেন হয়ে থাকে, সুপারলেটিভ ডিগ্রি থেকে এই 3টা রুলসের আওতায় কিন্তু কোশ্চেন হয়ে থাকে। সো আমি পরের কোশ্চেনগুলো একটু অ্যাভয়েড করে যাচ্ছি। আমি এখন আচ্ছা, এই যে এই একইগুলো যেগুলো বারবার পরীক্ষায় এসেছে আমি সবগুলা দিয়ে দিয়েছি, যেগুলো পরীক্ষায় এসেছে আমি সবগুলা দিয়ে দিয়েছি। একটু যদি তোমাদেরকে বলি, দ্য ব্রাইডাল গাউন ওয়াজ মোস্ট ইউনিক, আবার মোস্ট হবে না এখানে। দিস ইজ আ মোস্ট ইউনিক অপরচুনিটি, কি হবে এখানে? দিস ইজ আ ইউনিক অপরচুনিটি, মনে রাখবে ডি নাম্বারটা হবে। যেহেতু পরীক্ষায় যতগুলো কোশ্চেন এসেছে আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, ক্লাস আবার কবে পাবো? আপনার কি কোনো ব্যাচ আছে অনলাইনে ইংরেজির উপরে? মনে রাখবেন, আমার ইংরেজি এবং ম্যাথের উপরে কোনো ব্যাচ নেই। আপনি যদি টার্নিং পয়েন্টের যে কোর্সটা আছে মাত্র 3200 টাকা, এই কোর্স করলেই আপনি আমার ম্যাথের সকল ক্লাস করতে পারবেন, ইংলিশেরও সকল ক্লাস করতে পারবেন। সেটার সাথে সাথে একটা এক্সাম ওরিয়েন্টেড পূর্ণাঙ্গ লেকচার শিট পেয়ে যাবেন আপনারা। এভাবে 114টা লেকচার শিট পেয়ে যাবেন আপনারা, এবং সেই সাথে বাংলা, সাধারণ জ্ঞান, কম্পিউটার, এটাও আপনাদের কভার হয়ে যাবে। এবং আমাদের প্রোগ্রামটা এমসিকিউ রিটেন একত্রে, এমসিকিউ রিটেন একত্রে। সো আমার আলাদা করার কোনো পড়ার দরকার নেই, আপনি টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকলেই হবে। আর ফ্রি ক্লাসটা হয় কি, এটা দেখা যাচ্ছে সিকোয়েন্সটা মেনটেন করা টাফ, কিন্তু আপনি যখন এটা কোর্স করবেন, লেকচার 1, তারপরে লেকচার 2, লেকচার 3, এভাবে সাজানো হবে। হ্যাঁ, সেই জন্য অবশ্যই ব্যাংক মোটেও কঠিন না, আমি এনশিওর করতেছি, কিন্তু আপনাদেরকে একটা কোর্স করা উত্তম। হ্যাঁ,
মুস্তাকিম ধন্যবাদ স্যার। এই ধন্যবাদ দিলে হবে না, আমি তো ক্লাস শেষ করি নাই। এটা তো হলো গ্রামার, এখন আমি ভোকাব পার্টটাও পড়াবো, কারণ ভোকাব পার্টে যেগুলো পরীক্ষায় আসবে আমি যেগুলো দিব আমার ছাত্রছাত্রীরা জানে, সেটা আপনি জানেন। আপনারা যদি একটু খোঁজখবর নেন, যা দিব ওগুলোর মধ্য থেকে ইনশাল্লাহ পরীক্ষায় আসবে। কারণ বিআইবিএম যেখান থেকে কোশ্চেন কপি করে আমি সেখান থেকে কপি করেই আমার ভোকাব পার্টটা তৈরি করেছি। প্রতি সপ্তাহে আমি ভোকাব পার্ট, আমার 3টা সিনোনিমসের ওপরে ক্লাস আছে, সবাই শুনেন, 3টা সিনোনিমসের ওপরে ক্লাস, 3টা অ্যান্টোনিমসের ওপরে ক্লাস, 2টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ওপরে ক্লাস, আমার 3টা ইডিয়মস অ্যান্ড ফ্রেজের ওপরে ক্লাস, আর হলো আমার 4টা অ্যানালজির ওপরে ক্লাস। ইনশাল্লাহ এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এর বাইরে কোনো কোশ্চেন হবে না ইনশাল্লাহ। আপনারা দেখবেন, মিলায়ে নেবেন, জাস্ট আমি যে কয়টা পড়াবো সেগুলাই দেখবেন যে ওর মধ্য থেকে আসবে। এটা আমি কনফিডেন্টলি কেন বলতেছি, কারণ হলো বিআইবিএম যেখান থেকে কোশ্চেন করে এগুলো মোটামুটি নখে দর্পণে আছে ইনশাল্লাহ, সেই জন্য আমরা এটা বলতে পারি। ওকে, আমরা আর কথা না বলি, আমি এখন একটু ভোকাব পার্টটা আপনাদেরকে দেখাবো কিভাবে ভোকাবটা একটু আমরা রাখি। আচ্ছা, একটু দেখি, মেয়ের মধ্যে কতটা সার্কুলার হতে পারে ব্যাংকের? আবার বাংলাদেশ ব্যাংকের রেডি আর অফিসার ক্যাশ, এই 3টা সার্কুলার হবে, এটা মাস্ট। আইটি এক্সামের জন্য কভার করে দেন কি স্যার? হ্যাঁ, আইটিটা তো আমরা করাই, কিন্তু আইটিতে যে হয় কোর আইটি রিলেটেড কিছু কোশ্চেন হয়, এগুলো তোমাকে তৈরি করতে হয়। আমরা সোর্সটা বলে দিই। স্যার আমি 8 তারিখে ফুল পেমেন্ট করেছি কিন্তু এখনো লেকচার শিট পাইনি। হ্যাঁ, আমাদের লেকচার শিটটা বুধবার, তোমার আগের সেশনে যারা ভর্তি হয়েছে আমি তাদের লেকচার শিটটা পাঠিয়ে দিয়েছি। তোমাদের সেশনটা এই বুধবারে যাবে। আজকে হলো শনিবার, রবি সোম মঙ্গল, বুধবারে আমরা কুরিয়ার করে দিব, তুমি বৃহস্পতিবারে পেয়ে যাবে। স্যার এই ক্লাসগুলো কি আমরা ভর্তি হওয়া ছাড়া কি পাবো? হ্যাঁ, এগুলো পাবে, কিন্তু মনে রেখো এগুলা করে কিন্তু এটা গুছালো প্রস্তুতি নেওয়া টাফ, কারণ কন্টিনিউটি ধরে রাখা খুব ইম্পর্টেন্ট। স্যার আপনি শুধু আমার নাম ভুল করছেন, আমার নাম মুস্তাক তাহমিদ মুরাদ। ওকে মুস্তাক, আমি তোমাকে মুস্তাক বলেই ডাকবো। ওকে স্যার, এভরি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ফ্রি লাইভ ক্লাস নেবেন আপনি? ইয়েস, এভরি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আমি ফ্রি লাইভ ক্লাস নিব, এটা ঠিক আছে। স্যার ফোকাস রাইটিংয়ের জন্য কি কোনো বুঝতে পারছি না। ফোকাস রাইটিংয়ের জন্য আমাদের যে সেশনগুলো আছে সেই সেশনগুলো, আর যদি তোমাদেরকে একটু আমি বলি সেটা একটু মাথায় রাখতে পারো, একটু ভালো করে মনে রেখো। ডেইলি স্টারে ডেইলি স্টার বলি, আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স হয় প্রতি মাসে, ওখানে কিন্তু 2টা করে ফোকাস রাইটিং দেয়, একটা ইংলিশ একটা বাংলা। এটা খুব সুন্দর করে লেখে, এটা তোমরা একটু রাখতে পারো। আর আরেকটা বই বাজার থেকে কিনে রাখতে পারো, আর প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাসটা। আর যখন ফোকাস রাইটিংয়ের ক্লাসও আমি নিয়ে থাকি, সেটা যদি একটু করো তাহলে তুমি বুঝতে পারবে ফোকাস রাইটিংটা কিভাবে লিখতে হয়। হ্যাঁ, ওকে। এরপরে কি বললো, এটা এখানে বলার জায়গা না। ওকে, ঠিক আছে স্যার, 17 নাম্বার অথবা সি, ঠিক আছে। আর দীপু স্যারের ক্লাস হ্যাঁ নেন, আশফাক দীপু স্যার এখানে ক্লাস নেন। স্যার নভেম্বরের আগে বিবিএডি নাকি আসবে না? না, আসতে পারে। কেউ নভেম্বর না, আগামী নভেম্বরের আগে কোয়াইট ইম্পসিবল। অনলাইন 10 ব্যাচের ক্লাস কবে হবে? ওকে, ঠিক আছে, আমি একটু কমেন্টস অনেকগুলো নিয়েছি, এখন আমরা পরের টপিকে চলে যাব। আচ্ছা, ওকে, আমি আর গ্রামারটা দেখাচ্ছি না, আমি একটু এবার ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, আমাদের যে 2টা পার্ট ছিল, একটা গ্রামার বেসড আর একটা ভার্বাল অ্যাবিলিটি, দ্যাট মিনস ভোকাবুলারি বেসড। এই ভোকাবুলারি বেসডে আমি ইডিয়মস অ্যান্ড ফ্রেজটা একটু পড়াবো, সবাই একটু দেখবেন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। আচ্ছা, আমি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ অ্যাকচুয়ালি বিভিন্ন টিচাররা যেগুলো করে সেগুলা কয়েকটা দেখা যাচ্ছে ট্রিক শিখে আসে, সেগুলো আপনাদেরকে বলে, আপনারা হয়তো মুগ্ধ হয়ে যান, কিন্তু ভাই এটার উপরে বেস করে কিন্তু আপনি জব পাবেন না। আমরা যে কাজটা করি, আমরা 300 থেকে 350 ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আমি তৈরি করেছি, যেগুলো বিভিন্ন বই থেকে নিয়েছি, আমি পিয়ারসন ইংলিশ থেকে নিয়েছি, আমি ইন্ডিয়া বিক্স থেকে নিয়েছি, এক্সাম ভেটা থেকে নিয়েছি। এগুলার যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, সেগুলো থেকে আমি 300টা তালিকা করেছি, 320টা। এই তালিকাটা আমি আমার স্টুডেন্টদের সাথে শেষ করিয়ে দিই। অ্যাকচুয়ালি এইভাবেই আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়াই। আমরা ওইভাবে যে আপনাদেরকে একটু কিছু একটা জিনিস দেখিয়ে আপনাদেরকে মুগ্ধ করিয়ে ভর্তি করার পরে হ্যাকনিট ক্লাস, তা না। আমরা প্রথম থেকেই রিয়েল জিনিসটা আপনাদের সামনে উন্মোচন করার চেষ্টা করি। সেই জন্য কোনো শর্টকাট টেকনিক এটা কিন্তু না, ভোকাবুলারিতে কোনো শর্টকাট টেকনিক হয় না। টেকনিক দিয়ে যদি আপনি ভোকাবুলারি শেখেন, আপনি কোনো দিন শিখতে পারবেন না। আপনারা মানে অল্প সস্তা জিনিসে আপনারা মজে যাবেন না, দয়া করে। সো ভোকাবুলারি শিখতে গেলে আপনাকে নিয়মিত মানে পড়াশোনার মধ্যে থাকতে হয়। আমি যে কাজটা করব আপনাদেরকে সেটা হলো, আমি যেগুলা ইম্পর্টেন্ট সেগুলো আমি নিয়ে আসবো, নিয়ে এসে সেগুলোর বাংলা মিনিং বলবো, এবং আমরা সকলেই, আপনি এখানে আসেন, আপনি 2-3 বার সেটা মনে মনে উচ্চারণ করবেন, অথবা আপনারা বাসায় থাকলে জোরে জোরেই পড়েন। এই পড়া আপনি আমার সাথে সাথে পড়বেন, বাসায় গিয়ে আর একবার পড়বেন, দেখবেন ইনশাল্লাহ আপনার ভোকাবুলারি কমপ্লিট হয়ে গেছে। আমার যে 320টা ফ্রেজ আছে, আমি আমার স্টুডেন্টের সাথে এইভাবেই পড়িয়ে দিই, এবং ইনশাল্লাহ তারা এখান থেকে কমন পায়।
ওকে, সো একটু আসি আমরা যদি সেইভাবে একটু প্র্যাকটিস করি, সবাই একটু উচ্চ স্বরে বলবেন, বাসায় একটু উচ্চ স্বরে স্বরে আমার সাথে পড়বেন, তাহলে আপনাদের ভোকাবুলারিটা মনে রাখা সহজ হবে। হ্যাঁ স্যার, কোর্স ফি অনলাইনে নাকি অফলাইনে? অনলাইনেও আছে, অফলাইনেও আছে। হ্যাঁ, অফলাইনের কোর্স ফি 7,200, অনলাইনের কোর্স ফি 3,200। সো আমরা চলে আসি 1 নাম্বার কোশ্চেন কি বলতেছে। ফ্লগিং আ ডেড হর্স, একটা ডেড হর্সের পরে, ডেড হর্সকে ফ্লগিং করা, ডেড হর্সের প্রতি ধাবিত করা, বা ডেড হর্সকে যদি আমি যতই পিটাই, এই চল এই চল এই চল, ডেড হর্স কি কখনো চলতে পারবে? নো, কখনোই চলতে পারবে না। তার মানে ফ্লগ আর ডেড হর্স, একটা ডেড হর্সকে পিটানো বা ফ্লগ করা, এর মানে কি আমার চেষ্টাটা বৃথা হওয়া। ফ্লগ আর ডেড হর্স সবাই একসাথে উচ্চারণ করব, ফ্লগ আর ডেড হর্স এর মানে হলো বৃথা চেষ্টা করা, বৃথা চেষ্টা করা, অ্যাটেম্পট নেওয়া। হ্যাঁ, ফেইলর অ্যাটেম্পট, বৃথা চেষ্টা করা। তাহলে একটু দেখেন তো কোনটা আনসার হইতে পারে, দ্রুত আনসার করব। বৃথা চেষ্টা করা, রাজ বলেছে সি হবে, আর ইয়াকুব বলেছে ডি হবে। আমরা একটু দেখি, ফ্লগিং আর ডেড হর্স মানে বৃথা চেষ্টা করা, আনসার হবে ওয়েস্টিং টাইম ইন ইউজলেস ইফোর্ট, ইউজলেস ইফোর্টের কারণে সময় নষ্ট করা, বৃথা চেষ্টা করা। তার মানে আনসার হবে ডি ফর ঢাকা, ডি ফর ঢাকা। ওকে, তাহলে আমরা এখন চলে আসব, আমরা পরের টপিকে কোশ্চেনে চলে যাব। হ্যাঁ, 2 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা একটু দেখব। ফেস দ্য মিউজিক, আমি মিউজিকটাকে ফেস করব, এর অর্থ কি? নিজের কর্মের জন্য অপমানিত হওয়া, মানে আমি হয়তো কোনো একটা ভুল করে ফেলেছি, এই ভুলের জন্য আমাকে তিরস্কার করছে কেউ, এটাকেই বলা হয় ফেস দ্য মিউজিক। তাহলে কি লিখবো আমরা? ফেস দ্য মিউজিক, নিজের কর্মের জন্য তিরস্কৃত হওয়া, নিজের কর্মের জন্য তিরস্কৃত হওয়া, তিরস্কৃত হওয়া, নিজের কর্মের জন্য তিরস্কৃত হওয়া। ফেস দ্য মিউজিক, আমি মিউজিকটাকে ফেস করব। তার মানে কি আমার মিউজিকটা একটু খারাপ হয়েছে, এখন আমার সকলেই কি করতেছে, আমার দেখলে অপমান করতেছে, সেটাকেই বলবো ফেস দ্য মিউজিক। সবাই একটু উচ্চারণ করবেন, ফেস দ্য মিউজিক মানে কি নিজে হয়তো কোনো খারাপ কাজ করেছি, সেটার জন্য তিরস্কৃত হচ্ছি। আনসার কোনটা হবে? গেট রেপ্রিমেন্ডেড, তিরস্কৃত হওয়া, গেট রেপ্রিমেন্ডেড, তিরস্কৃত হওয়া। ভেরি গুড। সাইমা আনসার করেছে বি, রাজ আনসার করেছে বি, স্প্যানিশ ফ্লু আনসার করেছে বি। ভেরি গুড, ভেরি গুড, সবাইকে আনসার করতে হবে। নয়ন বি, হামিদ বি, ভেরি গুড, ভেরি গুড। এবার আসেন টোকেন স্ট্রাইক, কেউ বলতে পারবেন টোকেন স্ট্রাইক এটার মিনিংটা কি? টোকেন স্ট্রাইক এটার মিনিংটা কি সেটা একটু দেখি আমরা। আচ্ছা, টোকেন স্ট্রাইক এটার মানে হলো প্রতীকী ধর্মঘট, প্রতীকী ধর্মঘট, মানে বিএনপি বর্তমানে যে ধর্মঘটটা করতেছে, হ্যাঁ সেটাই আমরা বলতে পারি টোকেন স্ট্রাইক, মানে প্রতীকী ধর্মঘট। যে আমরা ধর্মঘট ডাকি সেটা যে প্রতীকী, যেটা আর কি। কি হবে? ডি নাম্বারটা, সাডেন কল অফ আ স্ট্রাইক, সাডেন কল অফ আ স্ট্রাইক। হ্যাঁ, এগুলাই কিন্তু ডিরেক্টলি এইভাবেই আপনার অপশন সহ কোশ্চেনটা পাবেন, প্রতীকী ধর্মঘট। তাহলে আমরা এখন 4 নাম্বার কোশ্চেনে চলে আসি, দেখি 4 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে, একটু আপনারা আনসার করার চেষ্টা করবেন। সুইপিং স্টেটমেন্ট, একটু দেখি আমরা। সুইপিং স্টেটমেন্ট এটার মানে কি? সুইপিং স্টেটমেন্ট এটার মানে হলো সাধারণ যে কথাবার্তাটা, বা যেটা মানে কি জেনারেলাইজড কথাবার্তা, আমি একটা বিষয়ের উপরে ভিত্তি করে সবাইকে একরকম মনে করলাম, সেটাকেই বলা হয় সুইপিং স্টেটমেন্ট। সুইপিং স্টেটমেন্ট মানে আমরা কি বলতে পারি? সাধারণ যে অপিনিয়নটা, জেনারেলাইজড অপিনিয়ন, জেনারেলাইজড অপিনিয়ন। সুইপিং স্টেটমেন্ট এটাকে আমরা বলবো জেনারেলাইজড অপিনিয়ন, মানে নির্বিচার মন্তব্য, বিচার বিবেচনা না করেই মন্তব্য করা, নির্বিচার মন্তব্য, নির্বিচার মন্তব্য, সুইপিং স্টেটমেন্ট, নির্বিচার মন্তব্য, সুইপিং স্টেটমেন্ট মানে জেনারেলাইজড স্টেটমেন্ট, জেনারেলাইজড স্টেটমেন্ট, সুইপিং স্টেটমেন্ট। এভাবে একটু মুখে মুখে বলা প্লিজ। সুইপিং স্টেটমেন্ট মানে কি? সুইপ মানে কি? ঝাড়ু দেওয়া, আমার মন্তব্যটাকে আমি ঝাড়ু দিচ্ছি, তার মানে কি সব জায়গায় একই রকম মনে করতেছি, চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। সুইপিং স্টেটমেন্ট এর মানে হলো জেনারেলাইজড স্টেটমেন্ট, জেনারেলাইজড স্টেটমেন্ট। মাশাল্লাহ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে এখন 11টা বাজে, তারপরেও আপনারা এই শীতের মধ্যেও 232 জন আমার সাথে আছেন। আমি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটু ক্লাসটাকে শেয়ার করবেন, এবং টার্নিং পয়েন্টের কথা যদি ব্যাংক জব মনে হয় আপনার টার্গেট, অবশ্যই টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকবেন। এরপরে চলে আসি, আমরা যদি পরের কোশ্চেনটা দেখি। টু আ হিয়ার,
টুয়া হিয়ার তার মানে কি নিখুঁতভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে। টুয়া হিয়ার, সবাই একটু মনে মনে উচ্চারণ করা, হ্যাঁ। টুয়া হিয়ার মানে হলো নিখুঁতভাবে, নিখুঁতভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে। টুয়া হিয়ার, তাহলে আনসার কি হবে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ। সুইপিং স্টেটমেন্ট, নির্বিচার মন্তব্য, এই যে এভাবেই না লিখতে হয়, আগ্রহ থাকতে হবে ভাই। জব পাওয়ার জন্য আগ্রহটাই সবচাইতে বড় বিষয়, হ্যাঁ। সো সুইপিং স্টেটমেন্ট এর অর্থ হলো নির্বিচার, হ্যাঁ, মন্তব্য। আর টুয়া হিয়ার এর মানে হলো নিখুঁতভাবে, নিখুঁতভাবে, তার মানে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওকে, সো আমি পরের কোশ্চেনে চলে আসি। আমাদের তানিন অনেক কষ্ট করে আপনাদের জন্য, এই রাত 11টা পর্যন্ত এখনো সে হাই তুলতেছে, অনেক এক্সস্টেড, কিন্তু তারপরেও কিন্তু সে আপনাদের জন্য ওয়েট করতেছে, হ্যাঁ। আচ্ছা, ম্যাথ সলভ করছি, ক্লাস করছি, ভেরি গুড, ভেরি গুড ভাই। গত দিনের ক্লাসটা দেখে নিবে এবং আজকের ক্লাসটাও বেশ উপকার হবে তোমার এক্সামের জন্য। এবং অবশ্যই তোমরা আমাদের রেগুলার কোর্সে ভর্তি হয়ে যাবা, তাহলে কিন্তু একটা পুরা গুছালো একটা প্রস্তুতি পাবা, তোমরা গুছালো একটা প্রস্তুতি পাবা। ভেরি গুড অনন্যা রয়। টুয়া হিয়ার মানে নিখুঁতভাবে, নিখুঁতভাবে, ভেরি গুড। এখন চলে আসি, কি বলতেছে দেখো। লেট দ্য গ্রাস গ্রো আন্ডার ওয়ানস ফিট। একটু দেখো মিনিং এর মধ্যে কিন্তু লুকায় আছে। লেট দ্য গ্রাস গ্রো, ঘাস জন্মাচ্ছে, আন্ডার ওয়ানস ফিট, কারুর পায়ের নিচে ঘাস জন্মাচ্ছে। আমরা জানি ঘাস কোথায় জমে, মানে পতিত জমিকে ঘাস জমে, মানে যে জমিটা পড়া অবস্থায় থাকে সেটাতে ঘাস জমে। এখন আমি একদমই নড়তেছি না, আমি জায়গায় দাঁড়িয়ে আছি, মানে আমার পান নিচে ঘাস জন্মাই গেছে। তার মানে কি আমি কোনো মুভমেন্ট করতেছি না, আমি কোনো কাজ করতেছি না, আমি আলসেমি করতেছি, আমি অলসতার সাথে সময় নষ্ট করতেছি। সেটাই হলো আমার লেট দ্য গ্রাস গ্রো আন্ডার ওয়ানস ফিট। তার মানে কি কারুর পায়ের নিচে ঘাস জমা, এর মানে কি সে নড়াচড়া করে না, অলসামি, মানে সময় নষ্ট করে অলসতার সাথে। সেটাই আমরা মনে রাখবো, লেট দ্য গ্রাস গ্রো আন্ডার ওয়ানস ফিট। তার মানে কি অলসতার সাথে সময় নষ্ট করা, আলসেমির সাথে সময় নষ্ট করা, অলসতার সাথে সময় নষ্ট, অলসতার সাথে সময় নষ্ট করা, সময় নষ্ট করা। তাহলে আনসার কোনটা নিব তোমরা একটু দেখো তো, দ্রুত বলো। 6 আনসার কোনটা নিব, একটু দ্রুত রেসপন্স করতে হবে। নয়ন সবার আনসার করেছে ডি, গুড। শান্তনু হ্যাঁ আনসার করেছে ডি, ওকে। মুফাজ্জল মিয়া আনসার করেছে ডি, ভেরি গুড, ভেরি গুড। টু রিমেইন আইডেল মানে আলসেমি, অলস করা, অলসতার সাথে থাকা, হ্যাঁ। লেট দ্য গ্রাস গ্রো আন্ডার ওয়াটার, অলসতার সাথে সময় নষ্ট। আমি এই জয় কুমারের স্ট্র্যাটেজিকে আমি অ্যাপ্রিসিয়েট করি, সে পুরা কোশ্চেনটা উল্লেখ করে মিনিংটা লিখতেছে। যেহেতু সে একবার লিখতেছে, এটা কিন্তু তার মাথায় বেশি এটাকে অ্যাটাক করতেছে, মানে বেশি স্টেবল হবে তার মধ্যে এটা, হ্যাঁ। ওকে, সো আমরা চলে আসি 7 নাম্বার। ফাইট শাই অফ এর মানে হলো এড়িয়ে যাওয়া বা এড়িয়ে চলা। ফাইট শাই অফ মানে হলো এড়িয়ে চলা, এড়িয়ে চলা, হ্যাঁ, এটা কমন জিনিস। অ্যাভয়েড, অ্যাভয়েড ফ্রম আ ফিলিং অফ মিসট্রাস্ট, এড়িয়ে চলা, এড়িয়ে চলা, হ্যাঁ। একটু মনে রাখবো আমরা 7 নাম্বার, একটু মনে রাখবো, এড়িয়ে চলা। ওকে, আমাদের সাথে নেসার বাদন স্যার এখনো আছে। নেসার বাদন স্যারকে অসংখ্য ধন্যবাদ। উনি প্রতিনিয়ত আমাদের আপনাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে এবং এই টার্নিং পয়েন্ট পরিবারকে খুব গুছালোভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছে। খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা ধাবিত হচ্ছি, এটার জন্য নেসার ভাইকে আমরা সকলের তার প্রতি আমরা কৃতজ্ঞ, হ্যাঁ। আচ্ছা, আমাদের প্রত্যেকেই, বাপ্পি ভাই বলেন, আমাদের হলো শুভ্র স্যার বলেন, শাকিল স্যার বলেন, প্রত্যেকেই আপনাদের জন্য অনবরত পরিশ্রম করে যাচ্ছে, হ্যাঁ, আপনাদেরকে জব পাওয়ানোর নিশ্চয়তার জন্য। কারণ এটাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। অবশ্যই আমরা আমাদের চ্যালেঞ্জে আমরা সফল হব আপনাদের আশীর্বাদে। ওকে, সো অ্যাভয়েড ফ্রম আ ফিলিং অফ মিসট্রাস্ট, ভেরি গুড। আসেন তাহলে আমরা পরেরটাই চলে যাই। এগুলা কিন্তু একদম দেওয়ার জন্য দেওয়া না ভাই, একদম এগুলা থেকেই কিন্তু কোশ্চেন হবে, আমি বলে রাখলাম। আমার ঠিক যে আমার যে কয়টা আমার ফ্রেজ আছে 320টা, সেটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ এভাবে শেষ করব। সিনোনিম, অ্যান্টোনিম এগুলো এক একদিন এক একটা নিব, আর যাগুলো রেগুলার ব্যাচে আছেন তাদেরকে ইনশাল্লাহ পুরোটা শেষ করার দায়িত্ব আমি নিব। ওকে, এবার আসেন। ফার ফ্রম ক্রাই, ফার ফ্রম ক্রাই কান্না থেকে দূরে থাকা, ফার ফ্রম ক্রাই তার মানে কি সম্পূর্ণরূপে ভিন্ন। সবাই একটু মুখে মুখে উচ্চারণ করা, ফার ফ্রম ক্রাই এর অর্থ হলো সম্পূর্ণরূপে ভিন্ন, সম্পূর্ণরূপে ভিন্ন, সম্পূর্ণরূপে ভিন্ন মানে অন্যদের থেকে একদম আলাদা, সম্পূর্ণরূপে ভিন্ন, সম্পূর্ণরূপে ভিন্ন, ভিন্ন, সম্পূর্ণরূপে ভিন্ন বা আলাদা, হ্যাঁ, সম্পূর্ণরূপে ভিন্ন বা আলাদা, ভেরি ডিফারেন্ট ফ্রম, ভেরি ডিফারেন্ট ফ্রম। তাহলে ফার ফ্রম ক্রাই এর অর্থ হলো ভেরি ডিফারেন্ট ফ্রম। এরপরে
ফিল আ বিট আন্ডার দ্য ওয়েদার, খুব ইম্পর্টেন্ট কিন্তু, একটু দেখেন। ফিল আ বিট আন্ডার দ্য ওয়েদার, ফিল আ বিট আন্ডার দ্য ওয়েদার মানে এই আবহাওয়ার কারণে একটু মানে অসুস্থতা অনুভব করা বা একটু অন্যরকম ফিল করা, এটার মানেই হলো অসুস্থতা অনুভব করা, অসুস্থতা অসুস্থতা অনুভব করা, অনুভব করা। সবাই একটু মনে রাখবেন, ফিল আ বিট আন্ডার দ্য ওয়েদার, ফিল আ বিট আন্ডার দ্য ওয়েদার মানে কিছুটা অসুস্থতা বোধ করা। আনসার কি হবে? ফিলিং স্লাইটলি ইল, ফিলিং স্লাইটলি ইল। ওকে, এরপরে চলে আসি আমরা 10 নাম্বার কি বলতেছে, হিয়ার ইট অন দ্য গ্রেপ ভাইন মানে আমি আঙুরের ক্ষেত থেকে আমি এই জিনিসটা শুনে এসেছি। হিয়ার ইট আমি শুনবো, অন দ্য গ্রেপ ভাইন, গ্রেপ ভাইন থেকে আমি এই বিষয়টা শুনবো। তার মানে কি, এটা হলো একটা গুজব, কোনো একটা অথেন্টিক সোর্স বাদেই আমি আঙুর খেতে গিয়েছি, ওখান থেকে একটা তথ্য শুনে এসে আমি সারা বাংলাদেশ করতেছি। তার মানে কি, এটাকে আমরা কি বলি? গুজব বা জনশ্রুতি, গুজব, গুজব, গুজব। তার মানে কি, রিউমার্স, টু হিয়ার রিউমার্স। হ্যাঁ, এ নাম্বার অপশনটা। আচ্ছা, এরপরে দেখেন 11 নাম্বার, কাট দ্য মাস্টার্ড, কাট দ্য মাস্টার্ড কি হবে দেখো তো, তোমরা কেউ জানো কিনা, একটু দেখি তো পারো কিনা। কাট দ্য মাস্টার্ড এটার অর্থ কি, একটু লিখে নাও সবাই, খুব ইম্পর্টেন্ট। কাট দ্য মাস্টার্ড মানে আশানুরূপ হওয়া, মানে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেই অনুযায়ী হয়েছে, আশানুরূপ হওয়া। ওকে, কাট দ্য মাস্টার্ড মানে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেই অনুপাতে হয়েছে। তার মানে কি, টু কাম আপ টু এক্সপেকটেশন, টু কাম আপ টু এক্সপেকটেশন। ওকে, যথেষ্ট রাত হয়েছে, আজকে 11টা 5 বেজে গিয়েছে। ইনশাল্লাহ আমাদের যে রেগুলার ক্লাস হয় সেগুলোতে তো অবশ্যই আমরা এগুলো খুব দায়িত্ব নিয়ে শেষ করব, যেহেতু ফ্রি ক্লাস। এখানে আমরা দেখানোর চেষ্টা করি আমরা কিভাবে আপনাদেরকে পড়িয়ে থাকি, কোন কোন ম্যাটেরিয়ালসগুলো আপনাদেরকে দিয়ে থাকি, এবং আমরা যে কোশ্চেনগুলো নিই এগুলোর সিলেকশনগুলো কেমন সেগুলো আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আমি এটা দিয়েছি। সো একটু আপনাদের আমি ক্লাস শেষ করব, আমার ক্লাসটা কেমন লাগলো একটু প্লিজ জানাবেন। হ্যাঁ স্যার, 320টা ফ্রেস কি নো ফ্রি ব্যাচে দেওয়া যাবে না ভাই, একটু বুঝতে হবে তোমাদেরকে। হ্যাঁ, আমাদের কোর্স ফি খুবই কম, যাতে আমরা প্রত্যেককেই সেবাটা দিতে পারি, এটার জন্যই কিন্তু আমাদের কোর্স ফি কম করা হয়েছে। হ্যাঁ, ওকে, কাট দ্য মাস্টার টু কাম আপ টু দ্য আশানুরূপ হওয়া, ভেরি গুড, ভেরি গুড, এভাবে লিখতে হয়, এটা একটা গুড স্ট্র্যাটেজি, গুড স্ট্র্যাটেজি এটা। আলামিন, আমি তোমার স্ট্র্যাটেজিকে অ্যাপ্রিসিয়েট করি যে এটা একবার লিখে আবার বাংলা মিনিংটা লেখা, তার মানে কি এটা আমি খুব সহজে মনে রাখতে পারবো। কমেন্ট ব্যবস্থার পরিবর্তন কিনলাম, ফ্রেজে ফ্রি ক্লাসে দিবেন, নো ফ্রি ক্লাসে দেওয়া যাবে না। স্যার ভালো লেগেছে, প্লিজ আমি ক্লাসটা শেষ করব, ক্লাসটা কেমন লেগেছে এবং নেক্সট ফ্রাইডে স্যাটারডে আপনারা এই ক্লাসগুলো করতে চান কিনা একটু প্লিজ আমাদেরকে জানাবেন। এবং রিকোয়েস্ট করব, টার্নিং পয়েন্ট কেউ যদি ব্যাংক জব, অনলি ফর আমি বলতেছি, ব্যাংক জব যদি কারোর টার্গেট থাকে তাদেরকে অবশ্যই আপনারা বলতে পারেন টার্নিং পয়েন্টের কথা। বললে ইনশাল্লাহ আপনি যে এক্সপেকটেশনে তাকে ইনফর্ম করবেন, আপনার এক্সপেকটেশন ফিল আপ হবে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ যে কোর্স ফিতে ভর্তি হবে এটাতে সে মিনিমাম 10 টাইমস সে রিটার্ন পাবে, এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। স্যার আমার তো পেইড ব্যাচের, তাহলে আমরা পাবো না? হ্যাঁ অবশ্যই পাবা তোমরা। স্যার লেকচার শিট, হ্যাঁ কি বললো, খুব ভালো হয়েছে স্যার, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, আউটস্ট্যান্ডিং ক্লাস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো ক্লাস হয়েছে স্যার, থ্যাংক ইউ, স্প্লেন্ডিড, থ্যাংক ইউ। রাজকুমার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার প্রাইমারিতে আসতে পারে, প্রাইমারিতে বুঝি না এটা। স্প্যানিশ ফ্লু, আমাকে ধন্যবাদ, ভেরি গুড। অনন্যা রয়, অসাধারণ ক্লাস স্যার, এরকম ক্লাসটাই চাই। ওকে, ইনশাল্লাহ এভাবে প্রত্যেকটা ক্লাস আপনাদের কন্টিনিউ করা হবে। আপনারা মনে রাখবেন ভাই, ব্যাংক জব হইতে গেলে আপনাকে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনা করতে হয়। আপনি শুধুমাত্র গদবাদা পড়ে গেলেন, আপনি অনেক ইংলিশের বই আছে, আমি নাম বলবো না, আপনারা জানেন অনেকগুলো ইংলিশের বই আছে বাংলাদেশে, কিন্তু ভাই ওই বইগুলো পড়লে আপনি ইংলিশ শিখতে পারবেন, কিন্তু জব পাবেন কিনা ব্যাংকের, এটা কিন্তু একটা বিষয়। কারণ ব্যাংকের কোশ্চেনগুলা সিলেক্টিভ জায়গা থেকে এসে থাকে। সো শুধু গ্রামার পড়লেও হবে না, গ্রামার পড়ে যদি আপনি ওই রুলসগুলা একটু প্র্যাকটিস করেন, যেগুলো আসে, যে টাইপের কোশ্চেনগুলো আসে সেগুলো যদি প্র্যাকটিস করেন তাহলেই কিন্তু আপনি ব্যাংকার হইতে পারবেন। সেই জন্য বলবো প্লিজ আপনারা এইভাবে একটু মানে প্রস্তুতি নেবেন এবং আপনারা আপনাদের উপরে আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ। আমাদের লেকচার শিটগুলো খুবই সমৃদ্ধ লেকচার শিট, আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আমরা আপনাদের ব্যাংকার হওয়ার যে স্বপ্ন এর দায়িত্ব আমরা নিতে পারি এবং আমরা ইনশাল্লাহ আপনার স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। সো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। রাজ দেখতে বলেছে মাই ফেভারিট টিচার ম্যাথ অ্যান্ড ইংলিশ বস, থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট স্যার, গ্রেট জব স্যার, ভেরি গুড, ভেরি গুড স্যার। প্রিলি প্লাস রিটেন কোর্সটা, ইয়েস অবশ্যই স্যার, লাভ ইউ, টার্নিং পয়েন্ট, লাভ ইউ, ওকে থ্যাংক ইউ।
স্যার এত এনার্জি নিয়ে ক্লাস নেওয়া বিরল। আচ্ছা, এই শুধু এই ক্লাসটা নিচ্ছি না, এর আগে আরও 4টে ক্লাস নিয়েছি এবং ক্লাসের ভিডিওগুলো আপনাদের গ্রুপে দেওয়া আছে, দেখবেন। প্রত্যেকটা ব্যাচে 150 থেকে স্টুডেন্ট, সলভ ক্লাসগুলো নিয়েছি। স্যার আমরা যারা 28 তারিখে ভর্তি হয়েছি, হ্যাঁ এগুলো পাবেন আপনারা। মাস্টার ব্যাচে চলে যাবেন, এই সোমবারেই ক্লাস হবে, এই সোমবারেই ক্লাস নিব, মাস্টার ব্যাচে যাবেন ইনশাল্লাহ স্যার। ওকে, ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, সো এখনও 170 জন আছেন, আমি অসংখ্য কৃতজ্ঞ। সো আর না, আজকে এ পর্যন্তই রাখতেছি। স্যার কত ঘন্টা পড়তে হবে? ডেইলি 8 to 10 আওয়ার্স পড়তে হবে, ডেইলি 8 to 10 আওয়ার্স পড়তে হবে ইনশাল্লাহ। স্যার আপনাদের ম্যাথ কি বললো, মাথাটা দেন। ও আচ্ছা, ইনশাল্লাহ মাথা লাগবে না, আমাদের যে অভিজ্ঞতা এটাই তোমাদেরকে দিব, আমাদের কোর্স ম্যাটেরিয়ালস তোমাদেরকে দিব, ইনশাল্লাহ তোমাদের জব হবে। স্যার আই নো ইউ ফ্রম 2014 সাল থেকে আমি আপনাকে চিনি, আপনার ক্লাস এর কথা বর্ণনা করা যাবে না। অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদের প্রত্যেকটা টিচারের ক্লাস এমন হয়ে থাকে। স্যার এই কোর্সে রিটেন শেষ হবে? ইয়েস, রিটেনের জন্য। স্যার আপনার ক্লাসের প্রেমে পড়ে গিয়েছি, রিপন রায়, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। স্যার আমি ব্যাচ 9-এর স্টুডেন্ট, মাস্টার ব্যাচে অ্যাড হয়েছি। ওকে, সোমবারে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, তখন বুঝবে ক্লাস কিভাবে হয়, কিভাবে কমন ফেলাইতে হয় কোশ্চেন, ইনশাল্লাহ সোমবারেই বুঝতে পারবে ক্লাসটা করলে, এবং কোন টাইপের ম্যাটেরিয়ালস আমি তোমাদেরকে দিব ইনশাল্লাহ, মানে আমরা দিয়ে থাকি, তখন তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। ওকে, পৌষের হাড় কাঁপানো শীতে রজনীর শুভেচ্ছা, শুভরাত্রি। ওকে, এই শুভরাত্রি দিয়েই আমি তাহলে আপনাদেরকে শেষ করতেছি। এটা হলো কি আছে, রুবিন দাস, তার কমেন্টসের মাধ্যমেই আমি আপনাদেরকে শেষ করতে চাই। পৌষের হাড় কাঁপানো শীতের রজনীর শুভেচ্ছা, শুভরাত্রি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, টার্নিং পয়েন্টের জন্য দোয়া করবেন, টার্নিং পয়েন্টের পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আগামী শুক্র শনিবার আবার দেখা হবে ইনশাল্লাহ। অনলাইন ব্যাচের স্টুডেন্টদের সাথে সোম মঙ্গল বুধ 3 দিন দেখা হবে, শুধু সলভ ক্লাস হবে, এবং যেগুলা ওই যে শীট যেগুলা থেকে পরীক্ষায় আসে ওই কোশ্চেনগুলো সলভ করানো হবে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।